ছোট ছোট দুটি ঘটনা রয়েছে। এটা বললে আপনারা মূল ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে পারবেন। তো চলুন শুরু করি মূল ঘটনাতে যাওয়ার আগে ছোট ছোট দুটি ঘটনা। তো মূল ঘটনাটি ঘটেছিল 2022-এর শেষ দিকে এবং 23-এর শুরুর দিকে, এরকম একটা সময় আর কি। তো ওনার যে বাড়ি, এই যে জাভেদ ইকবাল ভাইয়ের বাড়ি, ওনার বাড়ির সামনে দিয়ে কিন্তু একটা বাইপাস রোড রয়েছে এবং ওনাদের গ্রামের যে কবরস্থান এবং ওনাদের পাড়ার মসজিদ পর্যন্ত সেই বাইপাস রোডের বিস্তার রয়েছে। মূলত এই বাইপাস রোডের আশেপাশে ওনাদের পাড়ার সবার বাড়ি নির্মিত হয়েছে। আর তারপরে ফাঁকা মাঠ, কোথাও মেহগুনি গাছের বাগান, কোথাও আমের বাগান ইত্যাদি। ওনাদের বাড়ি থেকে কবরস্থান প্রায় 300 মিটার, আর কবরস্থান থেকে 100 মিটারের পরেই মূলত বাড়িঘর শুরু হয়েছে। কবরস্থানের দিক থেকে সর্বপ্রথম একটি বাড়ি যেটি পড়ে সেটা হচ্ছে মন্টু মিয়ার ভিটা নামে ওই বাড়িটি পরিচিত। 2005 সালের আশেপাশের কোন একটি সময় তারা এখান থেকে তাদের মূল যে গ্রাম সেখানে চলে গিয়েছিল এই বাড়িঘর ছেড়ে। মূল গ্রাম বলতে মন্টু মিয়া তার গ্রাম থেকে এই গ্রামে এসেছিল, মানে ডহরসিংড়া গ্রামে। তারা চলে যাওয়ার পর ওই বাড়ির গাছ লতা পাতা বড় হয়ে ভয়ঙ্কর জঙ্গলে পরিণত হয়েছে। এই ভিটায় দিনের বেলায়ও কেউ ভয় বেশি একটা প্রয়োজন না হলে যায় না, কারণ এখানে সাপ, শেয়াল, অন্যান্য ক্ষতিকারক পোকামাকড় বাসা বেঁধেছে। এর আশেপাশে দুটি বাড়ি নির্মিত হয়েছে যা 2014 সালের দিকে। তো ঘটনাটি শুরু 2011 সাল থেকে। জাভেদ ইকবাল ভাইয়ের বাড়ির বাইপাস রোডের বিপরীতে ওনার চাচাতো ভাই ইসমাইলের বাড়ি। ইসমাইলের বাড়ি আবার ওনাদেরই মেহগনি বাগানের পাশেই, আর ওই বাগানের পরে আবার ফাঁকা মাঠ। তো কি হয় যে ইসমাইলের মা, মানে জাভেদ ইকবাল ভাইয়ের কাকি, 2011 সালের কোনো এক রাতে, তখন রাত আনুমানিক 1টা 1:30 বা 2টা এরকম বাজতে পারে আর কি। আমরা জানি যে গ্রামের ওয়াশরুম গুলো তো বাইরের দিকে থাকে, তো উনি এই সময় ওয়াশরুমে গিয়েছিলেন। রাতটি ছিল একদম জ্যোৎস্না রাত। আর এই যে ইসমাইলের যে ওয়াশরুম, এই ওয়াশরুমটা আবার ওই ফাঁকা মাঠের সাথে লাগোয়া ছিল। তো ওয়াশরুম যেহেতু ফাঁকা মাঠের সাথে, তাই জ্যোৎস্না রাতে মাঠের সবকিছু ওখানে দাঁড়িয়ে মোটামুটি আবছা হলেও পরিষ্কার দেখা যায়। তিনি যখন ওয়াশরুমে ছিলেন তখন তার কাছে মনে হচ্ছিল বাহিরে কারো হাঁটার আওয়াজ আসছে এবং পায়ের নিচে শুকনো পাতা পড়লে যেভাবে মরমর মরমর শব্দ হয়, ঠিক তেমন শব্দ শোনা যাচ্ছে। তখন কাকি ভয়ে মানে চিন্তা করেন যে আইরে এখন কোন চোর ডাকাত আসলো কিনা, বা কোন বাড়িতে চুরি করার জন্য যাচ্ছে, আমাদের বাড়ি না তো। তো উনি ওই চিন্তা করে ওই ওয়াশরুমের টিনের যে ছিদ্র রয়েছে সেই ছিদ্র দিয়ে দেখার চেষ্টা করছিলেন। যেহেতু জ্যোৎস্না রাত ছিল, মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছিল। তিনি যেটা দেখেন সেটা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখেন একটি লোক হেঁটে যাচ্ছে, কিন্তু তার গলা থেকে মাথা এইটুকু জায়গাটা আরো স্পষ্ট ভাবে দেখতে পারেন মাথা নাই, কিন্তু ওই মাথাটি হাতে নিয়ে ওই লোকটি হেঁটে ওই মাঠের পাশ দিয়ে গোরস্থান এবং মন্টু মিয়ার বাগানের দিকে চলে যাচ্ছে। কাকি কিন্তু অনেক সাহসী এবং এখনো উনি সাহসী। তো ওই অবয়বটি একটু সামনে চলে গেলে কাকি ওয়াশরুম থেকে বের হন এবং চিন্তা করেন এই অবয়বটা কোন দিকে যায়, এটা তো পিশাচ গোছের কিছু, কোন বাড়িতে যায়, কার ক্ষতি করে, এটা উনি দেখবেন। উনি উড়ে ওই অবয়বটির সাহস করে পিছু নিতে থাকেন। কারণ হচ্ছে পরবর্তী দুই বাড়ি এই জাভেদ ইকবাল ভাইয়ের কাকারি, মানে এই কাকিদের একটা বাড়ি, তারপরে আর এক কাকাদের বাড়ি আর কি। তো উনি ভয়ে ভয়ে
পিছু নিচ্ছেন কিন্তু, কারণ ওনার চিন্তা ছিল যে এই পিশাচের ভয় থেকেও সন্তানদের বা আত্মীয় স্বজনদের যে ক্ষতি হবে এই ভয়, এই জন্য উনি পিছু নিচ্ছিলেন যে ওই অবয়বটি কার বাড়ির দিকে যায়। তো উনি যখন ওই 2 বাড়ি পার হন তখন দেখেন যে ওই অবয়বটি ওই বাড়ির কাছটি ওই মন্টু মিয়ার বাগানের দিকে চলে গেল, মানে ভিটার দিকে চলে গেল। তখন কাকি ওই সময় যেই বাড়ির উপরে দাঁড়িয়েছিলেন পিছু নিতে নিতে, তখন ওই কাকাদের বউদেরকে ডেকে তোলেন এবং সবকিছু বলেন ওই রাত্রেই। এই অবয়বকে কাকি পরবর্তীতে আরো কয়েকবার দেখেছেন, এমনকি জাবেদ ইকবাল ভাইয়ের কাকাও ওই অবয়বটিকে দেখেছেন। যদিও বা পরবর্তী দিন ওনার কাকি এই ঘটনা জাবেদ ইকবাল ভাইদের বাড়িতে এসে তাদেরকেও বলেন, তবে ওই সময় জাবেদ ইকবাল ভাইয়ের পরিবার এই কথায় তেমন একটা বিশ্বাস করেন নাই, মনে করেছেন যে রাত্রেবেলা হয়তো বা ভুল টুল দেখেছেন আর কি, কারণ ভুল হতেই পারে, ঘুম থেকে উঠে মানুষের চোখে অনেক সময় হ্যালুসিনেশন সৃষ্টি হতে পারে। তো এবার আমরা আসি দ্বিতীয় ছোট ঘটনায়। ঘটনাটি গত বছর, মানে এই যে 2022 সালের দিকে, ওই সময় যখন পাট বড় হয়েছে, পাট কাটার সময় হয়েছে, ঠিক এমন সময়ের ঘটনা। ওনাদের পাড়ার প্রতিবেশী এক চাচাতো ভাই, তার নাম হচ্ছে আব্দুল আজিজ। এই আব্দুল আজিজ তার শাশুড়ি, যিনি তার সাথে মূলত ঘটেছিল, আর সাথে এই আব্দুল আজিজ ভাইয়ের শালিকা ছিল, ছোট শালিকা। ওনাদের পাড়ার পূর্ব পাশে 300 মিটারের মতো খোলা মাঠ, মাঠের অপর পাশে এই আব্দুল আজিজ ভাইয়ের শ্বশুর বাড়ি। তো এই আজিজ ভাই তার আপন মামাতো বোনকে বিয়ে করেছিলেন, তার মানে হচ্ছে মাঠের অপর পাশে এই আজিজের নানি বাড়ি এবং শ্বশুর বাড়ি, মানে একই বাড়ি আর কি। আর শ্বশুর বাড়ি থেকে আজিজের বাড়ি আসার সময় আমরা একটু আগে যে মন্টু মিয়ার ভিটার কথা বললাম, এই মন্টু মিয়ার ভিটার প্রায় পাশ দিয়ে আসতে হয়। তো একদিন সন্ধ্যা ঠিক লাগে নাই, তখন আলো ছিল। তো এই আজিজ ভাইয়ের শাশুড়ি কোনো এক কাজে এই আজিজ ভাইয়ের বাড়িতে আসার জন্য রওনা হন, তার মেয়ের কাছে আর কি। তো আসার পথে কি করতে হবে, ওই পাট গাছের ভেতর দিয়ে আসতে হবে। পাট গাছ যে লাগানো হয়েছিল, পাশাপাশি অনেকগুলো তো জমি রয়েছে, আর ছোট্ট আইল, এই আইল গুলোর পাশ দিয়েও এমন ভাবে পাট গাছ হয়ে যায় যে সেদিক দিয়েও আসলে আইল আছে এটা বোঝা মুশকিল হয়। আর পাট গাছ এত ঘন ছিল যে দিনের বেলাতেও ওইদিকে মানে সূর্যের আলো কম পড়তো, আর যেহেতু তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গিয়েছিল, আবছা আলো তখন ছিল। আবার পাট গাছের বাইরে গেলে মোটামুটি আলো আছে, কারণ তখন তো একদম ঘুটঘুটে অন্ধকার হয়নি। তো ওনারা আসছেন, সাথে তার এই আজিজ ভাইয়ের ছোট শালিকা। তো ওনারা যখন ওই পাট গাছের ভেতর দিয়ে ওই আইল ধরে আসছিলেন, কারণ আইলের এই পাশেও পাট গাছ, ও পাশেও পাট গাছ, আর পাট গাছগুলো মানে এক ধরনের হেলে পড়ে সেখানে আরো মনে হয় যে একটা অন্ধকার সৃষ্টি করেছে আর কি। মানে আইলের উপর দিয়ে হেঁটে আসতে গেলেও 2 হাত দিয়ে পাট গাছ মানে সরিয়ে সরিয়ে আসতে হয়। তো ওনারা ওইভাবেই আসছিলেন। কিছুটা পথ আসার পরে পেছন থেকে একটা শব্দ আসছে বলে মনে হয় এই আজিজ ভাইয়ের শাশুড়ির কাছে। মনে হচ্ছে কে যেন আসছে এরকম একটা শব্দ, আর পেছন থেকে বলছে, এই থাম থাম থাম। তিনি পেছন দিকে তাকান, আর আব্দুল আজিজ ভাই শালিকাও পেছন দিকে তাকান, কিন্তু কিছুই দেখতে পান না কেউই, কারণ 8 থেকে 10 হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না। আবার হাঁটা শুরু করেন, এরপরে আবার সেই শব্দ, এই থাম থাম থাম, আর ওই যে হেঁটে আসার শব্দ মনে হচ্ছে, আর পাট সরিয়ে কেউ আসছে এরকম একটা শব্দ হচ্ছে। তখন এই দুইজনই পিছন দিকে তাকিয়ে ভয়ানক একটি জিনিস দেখতে পান একটা মানুষের অবয়বের কেউ ধরে, মাথা নাই কিন্তু মাথাটা হাতে, এবং এই অবয়বটা তাদের দিকে হেঁটে আসছে। তখন এই আব্দুল আজিজ ভাইয়ের শাশুড়ি এবং শালিকা দুজনই
দৌড় দেন। এত জোরে দৌড় দিয়েছিলেন, পেছন দিকে তাকান আর দুইজন কেউ তাকান নেই, এক দৌড়ে এই আব্দুল আজিজ ভাইয়ের বাড়িতে চলে আসছিলেন। তো আসার সময় মেহগনি বাগানের ভেতর দিয়ে, এই জাবেদ ইকবাল ভাইদের যে মেহগনি বাগানের ভেতর দিয়ে আব্দুল আজিজদের বাড়িতে এসেছিলেন। ওই রাত্রে এই আব্দুল আজিজ ভাইয়ের শাশুড়ির খুব জ্বর হয়েছিল, তবে ওরকম মেজর কোনো প্রবলেম হয়নি। এটি গেল ছোট ছোট দুটি ঘটনা। এবার আসি মূল ঘটনায়। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো একটি ব্যাপার রয়েছে এই অবয়বের সাথে। মূল ঘটনা 2022 এবং 23 সালের দিকে ঘটেছিল, মানে 22-এর শেষ দিকে, 23-এর শুরুর দিকে। মন্টু মিয়ার ভিটার পাশে দুইটি বাড়ি নির্মাণ করা হয়েছিল 2014 সালে। বাড়ি দুটি ছিল আসগর কাকা, মানে এই জাবেদ ইকবাল ভাইয়ের কাকা সম্পর্কে আর কি, আসগর কাকা, এবং তার এই ভাতিজা, মানে আসগর কাকারই ভাতিজা, তার নাম হচ্ছে সাইদ। আসগর কাকাদের বাড়ি এবং সাইদের বাড়ি। এই জায়গা অনেক সুন্দর, পাশে কবরস্থান এবং ফাঁকা মাঠ। গরমের সময় এখানে এসে বসলে শরীর শীতল হয়ে যায়। 2022 সালে নতুন করে আরেকটি বাড়ি তৈরি করে পাশের গ্রামের এক কাকা, তার নাম হলো আফজাল কাকা। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, এই ঘটনায় যতগুলো ব্যক্তির নাম বলা হচ্ছে, কোন নাম ছদ্মনাম হিসাবে ব্যবহার করা হচ্ছে না, প্রত্যেকেরই আসল নাম। এবং জাবেদ ইকবাল ভাই প্রত্যেকেরই অনুমতি নিয়ে এই ঘটনা শেয়ার করেছেন। এই জন্য সব যে ক্যারেক্টার গুলো বলছি, প্রত্যেকেরই অস্তিত্ব বিদ্যমান এবং সকলেই এখনো এক্সিস্ট করছেন, এবং প্রত্যেকের নামগুলো আসল নাম ইউজ করা হচ্ছে। তো যাই হোক, এই যে আফজাল কাকা, তো এই আফজাল কাকার পরে এসে বাড়ি করেছিলেন। আর যেহেতু গ্রামের দিকে বাড়ি, বেশিরভাগ সময় কিন্তু বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর অনেকেই এই আফজাল কাকার বাড়ির কাছে এসে ওই মাঠে বসে গল্প করেন। তো আফজাল কাকা প্রথমে টিন, কাঠ এগুলো দিয়ে বাড়ি তৈরি করেন, ভালোই যাচ্ছিল তার দিনগুলো। এই কবরস্থানের পাশে বাড়ি বানানোর কারণ একটাই, যে তার অন্য কোথাও জমি ছিল না। আর জমি বা আগের যে বাড়ি, সেখান থেকে উনি ছেড়ে এসেছিলেন গ্রাম্য রাজনীতির কারণে, পুরাতন বাড়ি ছেড়ে এখানে এসেছিলেন। তো এক রাত্রে তিনি স্বপ্নে দেখেন যে একটি কালো মাথা ছাড়া অবয়ব, মানে একটা অবয়ব কালো কিন্তু মাথা নাই, তাকে বলছে এই জায়গার আশেপাশে আমাদের বাস, এখান থেকে চলে যা, যদি না যাস তাহলে তোর ক্ষতি হবে। তিনি পরের দিন ঘুম থেকে উঠে এটাকে স্বপ্ন ভেবে উড়িয়ে দিয়েছিলেন। এভাবেই চলতে থাকে আরো কিছুদিন, কোনো ঘটনা ছাড়াই। একদিন রাতে তিনি হাট থেকে বাড়ি আসছিলেন। বাড়ি আসার রাস্তা আবার দুইটা, একটি হচ্ছে এই জাবেদ ইকবাল ভাইয়ের যেই আগের যে ঘটনা যারা শুনেছেন, যে বাইপাস রোডের ঘটনা, বাইপাস রোডের মাঠে মসজিদ রয়েছে, তো সেখান দিয়ে একটি রাস্তা, আর হলো বাইপাস রোডের মাথার কবরস্থানের পাশ দিয়ে একটি রাস্তা। আর কবরস্থান দিয়ে তার বাড়ি অনেক কাছে হওয়ায় তিনি কবরস্থান দিয়েই আসছিলেন আর কি, মানে কবরস্থানের পাশের রাস্তা দিয়ে। রাত তখন প্রায় 11টা বাজে। জ্যোৎস্না রাত ছিল বিধায় গোরস্থান দিয়ে একা আসার সাহস পান তিনি। গোরস্থান মানে কবরস্থান পার হওয়ার পর অনুভব করেন এই যেন তার পিছু পিছু হাঁটছে। তিনি পিছু তাকান, কিন্তু কিছুই দেখতে পান না, একটু ভয় পান, যার কারণে তিনি দোয়া দরুদ পড়তে থাকেন। তিনি দোয়া পড়তে পড়তে আবার হাঁটতে থাকেন। তিনি যখন বাড়ি থেকে 100 মিটার দূরে, হঠাৎ করে তিনি শুনতে পান তার বাড়ির ছাগলগুলো চিল্লাচিল্লি করছে। তিনি জোরে মারেন এক দৌড়। বাড়ির ঠিক কাছাকাছি যাওয়ার পর তিনি দেখেন গোয়ালঘর থেকে কি যেন একটা কালো অবয়ব বের হয়ে যাচ্ছে। তিনি গোয়াল ঘরে গিয়ে দেখেন দুই ছাগল মরে পড়ে আছে। তিনি বাড়ির সবাইকে ডেকে তোলেন এবং এই সব কথা বলেন। ঠিক পরের দিন রাত্রে তার ঘরের চালে টুপটাপ শব্দ শুরু হয়, মনে হচ্ছে বড় বড় পা ফেলার শব্দ হচ্ছে উপরে। পরের দিন সকাল থেকেই তার চোখ অন্ধ এবং এক পা খোড়া হয়ে যায়।
আর এই ঘটনার পর থেকেই তারা ওই জায়গা ছেড়ে চলে যান আগের জায়গায় বাধ্য হয়েই। এরপর তিনি ওই এলাকার এক নামকরা কবিরাজকে দেখান, সব ঘটনা বলেন। ওই কবিরাজ আল্লাহর অশেষ রহমত অনেক চেষ্টা তদবির করে তাকে সুস্থ করেন, মানে আব্দুল কাকেরকে সুস্থ করেন। তার এই সুস্থতা আসতে প্রায় 2 মাস সময় লেগেছিল। ওই কবিরাজ তার বাড়ির আশেপাশে বন্ধ করে দেন এবং যেই বাড়িতে ঘটনা ঘটেছিল ওইটার পাশে আরেকটি, যেখানে তার জায়গা তো মোটামুটি ছিল, ওই জায়গাতেই, মানে পুরো জায়গার উপর তো বাড়ি নির্মাণ করেন নাই, ওই বাড়ির পাশে আরেকটি বাড়ি তৈরি করার পরামর্শ দেন। তিনি আবার ওই বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন। জাভেদ ইকবাল ভাই কোরবানি ঈদে বাড়িতে গিয়ে ওই বাড়ির নির্মাণ কাজ দেখে এসেছেন, যে ওখানে আরেকটি ঘর তিনি নির্মাণ করছেন। তিনি ওই বাড়ির ছবি, কবরস্থান, তারপর ওই রাস্তা এবং এই সংশ্লিষ্ট বেশ কিছু ছবি আমাদেরকে দেবেন বলেছেন, যেগুলো আমরা পরবর্তীতে আপলোড করবো ইনশাল্লাহ। আপনারা ঘটনাটি নিশ্চয়ই মনোযোগ দিয়ে শুনেছেন, তাহলে অবশ্যই সেই ঘটনার সাথে সম্পর্কিত যে জায়গাগুলো সেগুলো সম্পর্কে খুব ভালো করে উপলব্ধি করতে পারবেন। এবার আসি যে ছোট্ট আরেকটি ব্যাপারে, ওই যে মাঠটা নিয়ে কথা বলবো। এই ঘটনার যেই শুরুর দিকে প্রতিবেশী আব্দুল আজিজ ভাইয়ের কথা বললাম, তার ছোট ভাই আছে, তার নাম হচ্ছে আজিম। সে তার মামাকে নিয়ে একটা কাজ করছিল। এই গত বছরের মে মাসে, 2022 সালের মে মাসে এই ঘটনা ঘটেছিল। একদিন আজিম, তার মামা, এই দুজন মিলে রাতের বেলা মাঠের মাঝে পানি সেচ দিচ্ছিল। তো আজিমের যে মামা, তিনি কিছু খাবার আনার জন্য বাড়িতে যান, বাড়ি কাছে ছিল, কারণ অনেক সময় ধরে সেচ দিতে হবে, তো তাই মাঝে মাঝে শুকনো খাবার খেলে ঘুম আসবে না। আজিমের মামা চলে গেলে আজিম একা একা বসে মোবাইলে ফেসবুক চালাচ্ছিল। হঠাৎ সে মেশিনের আওয়াজ বাদে অন্য একটা শব্দ শুনতে পায়। সে শুনতে পাচ্ছিল কি যেন আগুনে পুড়ছে, মানে আগুনে পুড়লে যেমন করে চট 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 শব্দ হয়, এরকম শব্দ। সে দেখলো এই ডহরসিংড়া গ্রামের পাশের গ্রাম সেনের চর, ওই দিক থেকে বড় বড় গাছের উপর দিয়ে একটা বিশাল আলো তার দিকে আসছে। সে ভয়ে জোরে মারে এক দৌড়। আজিম কিন্তু বেশ লম্বা চওড়া ছিল, পা গুলো লম্বা লম্বা তার দেহের আকৃতি অনুসারে, এই জন্য বাড়ি যেতে তার খুব একটা বেশি সময় লাগে নাই। জোরে দৌড় দিয়েছে, খুব অল্প সময় বাড়ি চলে গিয়েছে। সে বাড়ির পাশে গিয়ে দেখলো ওই আলোটি আস্তে আস্তে মন্টু মিয়ার ভিটায় গিয়ে পড়ল। আজিম অনেক সাহসী, তবে এই ঘটনার পরে তার আর ওইভাবে কিছু হয় নাই, কিন্তু একটা সমস্যা দেখা দিল। সেটা হলো আজিম মাঝে মাঝেই সন্ধ্যাবেলা এবং রাতের বেলা হঠাৎ করে তার সামনে গোখরা সাপ পড়তো, ফনা তুলে দাঁড়িয়ে আছে, এবং সে দেখা মাত্র এই সাপগুলো মেরে ফেলতো। এই মে মাস থেকে এখন পর্যন্ত সে 7টি সাপ এভাবে মেরে ফেলেছে। তো জাভেদ ইকবাল ভাই তাকে নিষেধ করেছেন যে সন্ধ্যায় বা রাত্রে এভাবে সাপ না মারতে, কিন্তু আসলে সে যখন হঠাৎ করে সাপ সামনে পড়ে হয়তো বা খুবই আতঙ্কিত হয়ে যান, যার ফলে এই উপদেশ বাণী তার মাথায় থাকে না এবং উনি মেরে ফেলেন। এই সমস্যা কিন্তু ওনার এখনো চলছে। তো জাভেদ ইকবাল ভাই অনুরোধ করেছেন যে আজকে এই ঘটনার মাধ্যমে এই আজিমকে এই বিষয়ে নিষেধ করে দিতে, যে তিনি যেন রাতের বেলা এভাবে সাপ না মারেন। তো নিশ্চয়ই আজিম ভাই আমাদের এই ঘটনা শুনছেন, তো তার উদ্দেশ্যে বলতে চাই যে আজিম ভাই, রাতের বেলা শুধু সাপ কেন, কোনো প্রাণীকেই অকারণে আঘাত করা যাবে না। হয়তো আপনার সামনে আসছে, এই কারণে আপনি ভয় পাচ্ছেন, মেরে ফেলছেন, কিন্তু আপনার সামনেই শুধু সন্ধ্যা এবং রাত্রেই কেন পড়ে, আরো তো অনেকেই আছে তাদের সামনে পড়ছে, নিশ্চয়ই বিষয়টা স্বাভাবিক না, অস্বাভাবিক হতেও পারে। এই কারণে এইভাবে রাতের বেলা হুটহাট করে সাপ মারবেন না, তাকে চলে যেতে দিন, প্রয়োজনে ভয় দেখান, সে সরে যাক, আবার বলেন যে তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, নাহলে আমি তোমাকে হত্যা করব। তারপর যদি সে চলে যায় তো ভালো, না হলে তার
বিষয়ে আপনি পদক্ষেপ নিতে পারেন, কিন্তু হুটহাট করে এভাবে মারা যাবে না। শুধু সাপ না, কোনো প্রাণী মারা যাবে না। আমরা এই রিলেটেড অসংখ্য ঘটনা প্রচার করেছি, আমাদের দেশের ঘটনা, দেশের বাইরের ঘটনা। এইভাবে কোনো প্রাণীকে আঘাত করলে, বিশেষ করে রাতের বেলা, এমনকি দিনের বেলাতেও, বিশেষ করে সাপ আপনি কোনো কারণ ছাড়াই হুট করে মেরে ফেললেন, তাকে কোনো কিছু বলা ছাড়া, তাহলে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে, এবং এটা হয়ও। লিসেনাররা তো এই বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল আছেন, এবং আপনার উদ্দেশ্যে যেহেতু কিছু বিষয় বলতে বলেছেন, জাভেদ ইকবাল ভাই, এই জন্য বললাম। প্রিয় লিসেনার্স, আশা করছি মন্টু মিয়ার ভিটার এই যে ঘটনা, এই ঘটনা আপনাদের ভালো লেগেছে, আর এই ঘটনার ভয়াবহতাটা আপনারা উপলব্ধি করতে পেরেছেন। সেই ভিটা এখন এরকমই আছে। প্রিয় লিসেনার্স, এটাই ছিল ঘটনা। আর ঘটনা ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে। আলাদা আলাদা ফেসবুক পেজ এবং গ্রুপ, কিন্তু নাম একই। আর এই দুটোর লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনার স্পেলিংটা চেক করে নিতে পারবেন। চলে যাই আমরা আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। স্বাগতম। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন ওমর ফারুক ভাই। ওনার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা থানার রাড়িরচর গ্রামে। তিনি বর্তমানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএতে অধ্যয়নরত রয়েছেন। তো এই ঘটনাটি উনি ওনার এক ফ্রেন্ডের কাছ থেকে পেয়েছেন। তো ফ্রেন্ডের নাম ঠিকানা প্রকাশ করতে বারণ রয়েছে, যার কারণে সেটি আমরা বলতে পারছি না। আর ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম হচ্ছে রাবেয়া। রাবেয়া ছোটবেলা থেকেই দুরন্ত প্রকৃতির ছিলেন। উনি অনেক ফর্সা, ওনার মাথার চুলগুলো অনেক লম্বা ছিল এবং যথেষ্ট একজন সুন্দরী নারী উনি ছিলেন। যখন উনি বড় হন আর ওনার বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা শুরু হয়, মূলত তখন থেকেই ঘটনা শুরু হয়। আর এর আগে, মানে ওনার বিয়ে শাদী কথা শুরু হওয়ার আগে ওনার সাথে কোনো ধরনের কোনো ভৌতিক ঘটনা ঘটেছে বলে কোনো নিদর্শন পাওয়া যায় না, বা ওনার পরিবার এগুলো কোনো কিছু উপলব্ধি করেন নাই, বা উনিও কখনো কাউকে এই বিষয়গুলো বলেন নাই। এই জন্য ধরে নিয়েছে যে আগে কোনো ঘটনা ঘটে নাই। সমস্যা যেটা শুরু হয় সেটা একটা ব্যতিক্রমী একটা বিষয় দিয়ে। ওনার জন্য যখন বিয়ের পাত্র খোঁজা শুরু হয়, তারপরে যখন কোনো পাত্রপক্ষ তাকে দেখতে আসে, তখনই এক অবাক করা ঘটনা ঘটে। যেদিন ওনাকে দেখতে আসার কথা, ওই দিনই ওনার ফর্সা চেহারা, ফর্সা গায়ের রং একদম কালো হয়ে যেত এবং চেহারায় একটা অসহায় এবং চুপসানো ভাব ফুটে উঠত, যার ফলে কোনো পরিবারই তাকে দেখে পছন্দ করত না। এভাবে কিন্তু একবার দুবার হয় নাই, যতবার পাত্রপক্ষ দেখতে এসেছে ঠিক ওই দিনই এই সমস্যা দেখা দিত। আবার যখন তারা চলে যেত, পরের দিন থেকে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যেত। প্রথমে একবার দুবার তারা বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও এভাবে 7-8 বার হয়ে যাচ্ছে, তখন তার বিষয়টা স্বাভাবিক না। তখন রাবেয়ার পরিবার থেকে ভালো একজন হুজুরকে দেখানো হয়। এখন সমস্যা হলো, হুজুর ওনার কি সমস্যা এটা কিছুতেই ধরতে পারেন না। যেই হুজুরের কাছে নিয়ে যাওয়া হয় তিনি ধরতে পারেন না।
এভাবে আরো প্রায় 3 থেকে 4 বছর কেটে যায়। ওনার বয়স হয়ে যায় 26 কি 27 এরকম আর কি। এর মাঝে এমন একটা অবস্থা হয় যে না দেখেই বিয়ে নির্ধারিত হয়ে যেত। হয়তো বা যেই পাত্রের সাথে বিয়ের কথা হচ্ছে তার পরিবারের অন্য কেউ কোনো একটা সময় রাবেয়া আপাকে দেখেছে বা কোনোভাবে দেখেছে, তখন তার গায়ের রং কালো হয় নাই। তো উনি এসে বলেছে যে এরকম একটা মেয়ে আছে, চেহারা সুরত অনেক ভালো, তো তাকে দেখতে যাওয়া যাবে না, এমনিতেই বিয়েতে রাজি হয়ে যাবে। এরকম কথা শুনেও কিন্তু অনেক পরিবার বিয়েতে রাজি হয়েছে। কিন্তু কোনো না কোনো কারণে শেষ দিকে এসে সবকিছু ঠিকঠাক হয়ে যাওয়ার পরেও সেই বিয়েটি ভেঙে যেত। মানে সকল ধরনের প্রক্রিয়া করেও কোনো ধরনের চূড়ান্ত সিদ্ধান্তে এই বিয়ের বিষয়ে যাওয়া যাচ্ছিল না। একদিন দুপুরবেলা একজন ফকির ভিক্ষা চাইতে আসেন। তো এই রাবেয়া আপু উনি ফকিরকে ভিক্ষা দেওয়ার জন্য বাইরে বের হয়ে আসেন। উনি এক দৃষ্টিতে রাবেয়া আপুর দিকে তাকিয়ে আছেন এবং তার মাকে বলছেন, মানে রাবেয়া আপুর মাকে বলছেন যে আপনার মেয়ের কি চিকিৎসা করার না? ওর তো ব্যতিক্রমী কিছু সমস্যা আছে। তখন রাবেয়া আপার মা বলেন যে সমস্যা আছে, কিন্তু কি যে সমস্যা সেটা তো আমরা ধরতে পারি না, আপনি কি কিছু বলতে পারবেন যে কি সমস্যা? তখন ওই ফকির বলেন যে না, আমি কিছু বলতে পারবো না। তো ফকির ওখান থেকে চলে যান। এভাবে আবার ওনার জীবন চলতে থাকে। যেহেতু বাহিরের কারোর সাথে বিয়ে দেওয়া যাচ্ছিল না, আর গ্রামে একটা মেয়ের বয়স যদি এরকম 26, 27, 28 বছর হয়ে যায়, স্বাভাবিকভাবেই মানে বিষয়টা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা স্বাভাবিকভাবে দেখা হয় না। তখন পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় না, বাহিরে আর কারোর সাথে আমরা আত্মীয়তা করতে যাব না, যেহেতু এটা পসিবল হচ্ছে না, সুতরাং আমরা আমাদের আত্মীয় স্বজনদের মধ্যেই বিয়ে শাদীর কাজটা সেরে ফেলবো। এই চিন্তা করে এই রাবেয়া আপারই আপন চাচাতো ভাইয়ের সাথে ওনার বিয়ে দিয়ে দেয়া হয়। আর এই বিষয়টা খুব ডিলে করা হয় না, সিদ্ধান্ত নেয়ার খুব অল্প সময়ের মধ্যেই এই কাজটি সম্পন্ন করা হয়েছিল। বিয়ে শাদীর কাজ যখন শুরু হয়, ঠিক যখন ওনাকে বলা হয় যে তুমি বলো মা কবুল, উনি যখন কবুল বলবেন এর আগ মুহূর্তেই রাবেয়া আপুর মুখ চোখ একদম কালো হয়ে যায় সকলের সামনে, তার হাত পা অবশ হয়ে যায়, শরীর কাঁপতে থাকে। রাবেয়া আপু বুঝতে পেরেছিলেন যে ওনার সাথে আবারও ভয়ানক কিছু ঘটতে যাচ্ছে এখন। তখন উনি সাহস করে শরীরের শক্তি সঞ্চয় করে ওই অবস্থাতেই কবুল বলেছিলেন। তার মানে হচ্ছে ওনার বিয়েটা হয়ে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বিয়ে হয়ে যায়। মূলত তারপর থেকে শুরু হয় আরো অসহনীয় সব ঘটনা। এক রাত্রে রাবেয়া আপুর হাজবেন্ড, যিনি তারই আপন চাচাতো ভাই, তো উনি দেখেন যে রাবেয়া আপু ঘরে নাই। মনে করেছেন হয়তো ওয়াশরুমে গেছে, গ্রামের ওয়াশরুম তো ঘরের বাইরে থাকে। অনেকক্ষণ হয়ে আসে না। উনি বাড়ির থেকে বাইরে বের হন, খোঁজাখুঁজি করতে থাকেন, পান না, ওয়াশরুমে নাই, এদিকে নাই সেদিকে নাই। তখন বাড়ির সকলকে ডেকে তোলেন। বাড়ির সকলে উঠে খোঁজাখুঁজি করে, কোথায় মানে সব জায়গায় খোঁজা হয় কিন্তু কোথাও পাওয়া যায় না। একটা পর্যায়ে একটা গাছের উপর থেকে গোংরানির মতো আওয়াজ শুনতে পায়। এই গোংরানির আওয়াজ শুনে উপরে টর্চ লাইট মেরে দেখে আম গাছের উপরে এই রাবেয়া আপু একটা মোটা ডালের উপর শুয়ে আছে। তখন ওনাকে অনেক কষ্টে সেখান থেকে নামানো হয়। এরপরে এই টাইপের ঘটনা আরো ঘটত। রাতের বেলা উনি কিভাবে বের হয়ে যেতেন কেউ বলতে পারতো না। ওনাকে পাওয়া যেত কখনো পুকুর ঘাটে, কখনো নিজের ঘরের পেছনে। প্রত্যেকটা সময় তাকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। এক পর্যায়ে মানুষ, মানে ওনার পরিবারের সদস্যরা তো আসলে কোনো চেষ্টা বাকি রাখেন নাই, কিন্তু কেউ তার রোগ ধরতে পারে না। তবে একটা সময় একজন ভালো হুজুরের সন্ধান তারা পেয়েছিলেন। তো সেই হুজুর এই রাবেয়া আপুকে দেখে উনি বলেছিলেন যে এর উপর যে জিনের আসর রয়েছে সেই জিনটা অনেক বয়স্ক এবং
খুব শক্তিশালী, আর এই জিনটাকে হাজির করা চারটিখানি কথা না। সে সহজে কারো মুখোমুখি হয় না, কথা বলে না, আর সে এতটা শক্তিশালী যে তার উপস্থিতি বা তার প্রভাবে এই সমস্যা হচ্ছে, এটা কোনো সাধারণ কবিরাজ বা হুজুর এটা বোঝাটা তাদের জন্য অনেক কঠিন একটি ব্যাপার। এই কারণেই মূলত তারা এই বিষয়টি ধরতে পারেন নাই। তো ওই হুজুর উনি যে কাজটি করেন, উনি অনেক চেষ্টা করেন যে রাবেয়াপুর উপরে ওই জিনটাকে হাজির করার জন্য। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পর অবশেষে ওই জিনটাকে তার উপর হাজির করা হয়। তো সে হাজির হওয়ার পর বলতে থাকেন একটা দীর্ঘ ঘটনা, মানে ওই জিন একটা দীর্ঘ ঘটনা বলছে। সে জিন বলছে রাবেয়ার বয়স যখন 13 বছর, তখন রাবেয়া তার ফুপুর বাসায় যান বেড়াতে। ফুপুর বাড়ির পাশেই ছিল অনেক বড় এক তেঁতুল গাছ। সেই গাছেই প্রথমে বাস করত এই জিনটি। সে এক দুপুরে এই রাবেয়া আপুকে দেখেই তখন থেকেই তার সাথে রয়েছে। এই জিনটা নাকি তাকে প্রচুর ভালোবাসে, আর সে কখনোই তাকে ছেড়ে যাবে না। এখানে আরো অনেক খুঁটিনাটি বিষয় ওই জিনটি বলেছিল, সেই বিষয়গুলো আসলে ওইভাবে পাওয়া যায়নি। তো ওই হুজুর অনেক চেষ্টার পর ওই জিনটিকে তাড়াতে সক্ষম হন, আর রাবেয়া আপুকে বলে দেন যে তার দ্বিতীয় সন্তান না হওয়া পর্যন্ত একটি নির্দিষ্ট আমল দেন, সেগুলো করে যেতেই হবে। একদিনের জন্য সেটা বাদ রাখা যাবে না, যত সমস্যাই থাকুক না কেন, যত কষ্টেই থাকুক না কেন। যদি কোথাও বেড়াতে যায় বা যাই হোক না কেন, এই আমল বাদ দেয়া যাবে না। তার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর তারপরে এটা সে বাদ দিতে পারে। এর কিছুদিন পর রাবেয়াপুর একটি পুত্র সন্তান হয়। তো ওই ছেলের বয়স যখন 5 বছর, তখন এই রাবেয়া আপু আবার গর্ভধারণ করেন। উনি কিন্তু আমল চালিয়ে যাচ্ছিলেন দীর্ঘ সময় ধরে, আর ওই হুজুর যে ওই জিনটাকে তাড়িয়েছেন এরপর থেকে কিন্তু কোনো বিন্দু মাত্র সমস্যা ওনার সাথে আর হয়নি। এভাবে যখন অনেকগুলো বছর কেটে গেল, পরিবারের সদস্যরাও এই সমস্ত সমস্যা অনেকটা ভুলতেই বসেছিলেন। উনি যখন 6 মাসের অন্তঃসত্ত্বা, তখন মূলত উনি বিভিন্ন শারীরিক অসুস্থতা বলেন, বিভিন্ন কারণে একটা দীর্ঘ সময় চলে যাওয়ার কারণে ওনার আমলে শিথিলতা চলে আসে। আর এরপরেই মূলত আবার সেই ঘটনাটির সূত্রপাত হয়। তো রাবেয়া আপু ওনার কিন্তু ওই দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়। ওই সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু উনি ওনার আমলটা কমিয়ে দিয়েছিলেন। মনে করেছিলেন যে আর কোনো সমস্যা নাই বা আর কোনো সমস্যা হবে না। ওনার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পর উনি রাতের বেলা ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন। ওনাদের টিনের চাল, উনি বারান্দা থেকে বের হয়েছেন ওয়াশরুম বাইরে, তো যাচ্ছেন, হঠাৎ করে টিনের চালে খট 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 আওয়াজ হচ্ছে। তো উনি পেছন দিকে ঘুরে তাকান যে টিনের চালে আওয়াজ কিসে করছে। তাকিয়ে দেখেন বিশাল এক অবয়ব ওই টিনের চালের উপর বসে আছে, এবং তার মনোযোগ আকর্ষণ করার জন্য এই টিনের চালে খট 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 শব্দ করেছে। এবং ওই বিশাল ওই অবয়বটি রাবেয়া আপুকে বলছে, তোকে আমি অনেক চেয়েছিলাম, কিন্তু তুই এভাবে আমাকে এত বছর নিজের থেকে দূরে রাখছিস, তুই আজকে তোর শেষ, তুই আর পৃথিবীতে থাকবি না। তো একথা শুনে রাবেয়া আপু ভয়ে কাঠ হয়ে যায়, কারণ উনি কিন্তু নিজের চোখে ওই অবয়বটিকে কখনো দেখেছেন বলে মনে করতে পারেন না। এই প্রথম উনি এই ভয়ানক জিনিসটি দেখেন। উনি ওনার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করতে থাকেন, কারণ ঘরের চালের উপর ওই অবয়বটা বসে আছে। উনি ওই অবয়বটি বসা অবস্থায় বারান্দা দিয়ে ভিতরে ঢুকবেন, এটাও কিন্তু খুবই একটা সাহসের ব্যাপার। অনেক চেষ্টা করার পর উনি ঘরে ঢুকতে সক্ষম হন। ঘরে ঢোকার পর
উনি আর কোনো কিছু শুনতে পান না, যে চালের উপর আর কিছু বসে আছে এরকম শব্দ করছে, এই টাইপের কোনো কিছু উনি অনুভব করেন না। তবে হ্যাঁ, একটা বিষয় অনুভব করেন, মনে হচ্ছে তার গায়ে গরম লাগছে। উনি যখন শুয়ে পড়েছিলেন হালকা ঘুম ভাব ওনার চলে এসেছে। ওনার হাজবেন্ড কিন্তু বাসায় ছিল না, কারণ উনি তখন প্রবাসে ছিলেন, মানে উনি বিদেশে ছিলেন আর কি। বিয়ের বেশ কিছু বছর পর উনি বিদেশ যান। তো যেই রাত্রে ঘটনা ঘটে তখনও উনি প্রবাসেই ছিলেন। তো ওনার যখন হালকা ঘুম ঘুম ভাব চলে এসেছে, ওনার শরীরে গরম অনুভূত হয়, উনি দেখেন যে সারা ঘর আলোকিত হয়ে গেছে। উনি চোখ খুলে দেখেন যে ওনার যে কাপড় রয়েছে, যে কাপড়টা উনি পরিহিত, সে কাপড়ে আগুন লেগেছে। বিছানার চাদর টাদর অন্য কোথাও আগুন নাই। ওনার দুই ছেলে পাশে শোয়া, সদ্য ভূমিষ্ঠ ছেলে শুয়ে আছে, ওনার যে বড় ছেলে সে শুয়ে আছে, সেখানে কোনো আগুনের ছিটাফোঁটা নাই। ওনার কাপড়ে আগুন লেগেছে, কোথা থেকে লাগলো বুঝতে পারছেন না। তো উনি দ্রুত বিছানা থেকে নামেন, বাঁচার জন্য দৌড়ঝাঁপ শুরু করেন। অনেক চেষ্টার পর উনি ঘর থেকে বের হন, কারণ আসলে শরীরে আগুন লেগে যাওয়ার পর স্বাভাবিক সেন্স তো কাজ করে না, মানুষ ছোটাছুটি করে, তখন আগুন আরো বেড়ে যায়। উনি ঘরের দরজা খুলে বাইরে বের হওয়ার পর আর একটা যে ঘর রয়েছে ওনাদের, সেই ঘরের যেই বেড়াটা ছিল বা টিনের, সেই টিনের উপর যায় আছড়ে পড়েন। আচমকা এরকম শব্দ শুনে ঘরের ভেতর থেকে লোক বাইরে বের হয়ে আসে, এবং আসার পর দেখে এই অবস্থা। তা দ্রুত পানি ঢালেন রাবেয়াপুর শরীরে। তার শরীরে 25% পুড়ে গিয়েছিল, তবে শরীরের উপরিভাগ খুব একটা ক্ষতিগ্রস্ত হয় নাই। উনি আল্লাহর রহমতে ওই যাত্রায় বেঁচে যান। প্রায় 2 মাস উনি এই আগুনে পুড়ে যাওয়ার অসুস্থতা ভোগ করেছেন। এরপর উনি সুস্থ হয়ে ওঠেন। এরপর এক রাতে রাবেয়াপুর মৃতদেহ সকলে পান। সকালের দিকে তাকে পাওয়া যায়, মূলত রাত্রেই মৃত্যু হয়েছিল। তো ওয়াশরুমের পেছন দিকে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর পর তার চোখগুলো কিন্তু আসলে অনেক বড় বড় ছিল, মনে হচ্ছে মৃত্যুর আগে সে খুব ভয়ানক জিনিস খুব কাছ থেকে দেখেছে। কিন্তু কি দেখেছেন উনি তো এই বিষয়টি বলতে পারেননি। ঘটনাটি খুবই হৃদয় বিদারক একটি ঘটনা। তো আর এই যে রাবেয়া আপু, উনি এই যে ওমর ফারুক ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন, তিনি তার বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছেন। সেই বন্ধুর আপন খালাতো বোন হচ্ছে এই রাবেয়া আপু। আর রাবেয়া আপুর এই বিবাহিত জীবনের ব্যাপ্তিকাল ছিল 2001 থেকে 8 সাল পর্যন্ত, এরকম একটা সময়। হ্যাঁ, 2008 সালের মাঝামাঝি সময় ওনার এভাবে করুণ মৃত্যু হয়েছিল। প্রিয় লিসেনার্স, আমরা চাই না এভাবে আর কারো মৃত্যু হোক, তবে এখানে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেমন সতর্কতা? আমরা অনেক সময় আমাদের বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় বেড়াতে চাই। তো বেড়াতে যাওয়ার সময় আমরা কিছু আমল যদি করে বের হই, যেমন বাড়ির থেকে বের হওয়ার সময় আমরা যদি তার শরীরে সূরা ফালাক নাস 3 বার করে পড়ে ফু দিয়ে বের হই, অথবা একটি দোয়া রয়েছে আউযু বিল্লাহি মিন কুল্লি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, যদি এটা আমরা বেশ কয়েকবার পড়ে 3 বার 5 বার 7 বার মিনিমাম 3 বার করে পড়ে শরীরে ফু দিয়ে তাকে আমরা বাড়ি থেকে বের করি, বা আমরা আমাদের নিজের শরীরেও যদি ফু দিয়ে বের হই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন সকল ধরনের বদ নজর জিন পরীর আসর থেকে আমাদেরকে মুক্ত রাখবেন। তো এটা আবার বলছি, আউযু বিল্লাহি মিন কুল্লি কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো এই দোয়াটা আপনারা পড়বেন ইনশাআল্লাহ। আর এই টাইপের দোয়া আরো আছে। আপনারা নেট ঘাটবেন বা ভালো কোনো হুজুরের বক্তব্য শুনবেন যে বদনজর থেকে বাঁচার জন্য বা এই টাইপের জিনের আছর থেকে বাঁচার জন্য কি ধরনের পদক্ষেপ আমাদের নেওয়া উচিত। তাবিজ গ্রহণ করার বিষয়ে আলেমদের তীব্র বিরোধিতা রয়েছে। কেউ এটাকে জায়েজ বলেছেন যে কোরআনের আয়াত দিয়ে তাবিজ ঝোলানো যাবে। যেহেতু এই বিষয়ে বিতর্ক রয়েছে, এই কারণে আমাদের উচিত যে আমল নির্ভর জীবন গড়ে তোলা, তাবিজ নির্ভর নয়। কারণ হতে পারে যে তাবিজ নির্ভর কথার কথা যে যেটা আমরা ধারণ করছি
যেটা কোরআনের আয়াত দিয়ে করা, সেটা আসলেই এটা শিরকের পর্যায়ে পড়ছে। যেহেতু আমাদের কাছে সতর্কবাণী এসেছে, যদি সেটা শিরকের পর্যায়ে নাও পড়ে থাকে, বাহ্যিক কোন দৃষ্টিকোণ থেকে আমরা চিন্তা করে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি পড়ে, এই যদির প্রসঙ্গ শিরকের বেলায় বা বেদাতের বেলায় যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলো আমাদের অ্যাভয়েড করে যেতে হবে। এই জন্য বলছি যে আমাদের আমল নির্ভর জীবন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে এই ধরনের সমস্যাগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। প্রিয় লিসেনার্স, ঘটনাটি মর্মান্তিক ছিল আমার কাছে। আসলে কি বলবো, ঘটনার কিছু কিছু জায়গায়, যেমন একটা মেয়ে শুধু বিয়ের দিন, যেদিন বিয়ের কথাবার্তা চলছে, পাত্রপক্ষ দেখতে আসবে, সে কালো হয়ে যাচ্ছে, তার চেহারায় ভয়ানক ভাব ফুটে উঠছে। এই বিষয়টি আসলে খুবই অন্যরকম, এবং এই সমস্যা হচ্ছে জিনের প্রভাবে, এটা অনেকে ধরতেই পারছে না। তো খুবই ডিফারেন্ট একটা জিনিস। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আপনার দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারবেন, যার জন্য আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যেখানে আপনি আমাদের পরিবারের সদস্য হয়ে পোস্ট করতে পারবেন বা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afranthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাই আমরা আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে হাসান জাহিদুর রহমান পিয়াল। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায়। উনি যে ঘটনাটি আমাদেরকে দিয়েছেন, এই ঘটনাটি উনি গোলাম রাব্বি নামের একজন অটোরিকশা ড্রাইভারের কাছ থেকে শুনেছেন। এবছর 21 জুলাই ওনার ছোট ফুপুর শ্বশুর বাড়িতে গিয়েছিলেন এই পিয়াল ভাই, ওনার মা এবং ওনার বাবা। এই গোলাম রাব্বি ওনার এই ছোট ফুপুর যে বাড়ি, এই বাড়ির পাশের যে ঘর, সেটাই হচ্ছে তার। ছেলেটা খুবই ভালো, একটু বেশি কথা বলে জানিয়েছেন, স্বভাব সুলভ তার এক ব্যাপারটা রয়েছে আর কি। যখন ফুপুর শ্বশুর বাড়ি থেকে তারা তিনজন মিলে রওনা দেন, পিয়াল ভাই, তার মা এবং তার বাবা, তখন প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয় ভাব। রিকশায় করে ওনাদের বাড়িতে আসতে 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো সময় লাগে। তো গোলাম রাব্বি ইজি বাইক চালাতে চালাতে তার স্বভাব সুলভ বেশি কথা বলতে বলতে রাস্তার দুপাশে ফসলি জমিতে পানি দেখে মাছ ধরার ইচ্ছা পোষণ করলো, আর বলল যে ভাই, আমাদের এলাকার ছেলেরা সন্ধ্যার পরপরই মাছ ধরতে নেমে যাবে কোলায়। কোলা মানে ফসলি জমি, আর কোলা ওনাদের আঞ্চলিক ভাষা। তো কোথায় কোথায় গোলাম রাব্বি বলল যে ওনাদেরকে নামিয়ে দিয়ে সেও মাছ ধরার চেষ্টা করবে, তবে সে নাও নামতে পারে, কারণ হচ্ছে তাদের এই দিকের কোলায় নাকি ভয় আছে। ভয় থাকা সত্ত্বেও মাছ ধরতে যায় কিছু কিছু মানুষ, কিন্তু অনেক মানুষ একসাথে যায়, আর সব জায়গায় কিন্তু মানুষ চায় না বলে জানান এই গোলাম রাব্বি। তো পিয়াল ভাই জিজ্ঞেস করেন যে ঘটনা কি। তখন একটি রক্তহীন করা ঘটনা এই গোলাম রাব্বি পিয়াল ভাইকে জানান। ওই অটোরিকশায় বসেই এই ঘটনাটি বলেন এবং উনিও শুনতে থাকেন। এই যে গোলাম রাব্বিদের গ্রামের নাম হচ্ছে পশ্চিম ফুলহার, এটা রাজাপুর উপজেলার একটি প্রত্যন্ত অঞ্চল। ঘটনাটি গোলাম রাব্বি যেভাবে বলেছেন সেভাবে উপস্থাপন করছি প্রিয় লিসেনার্স। তো ঘটনাটি 17 কি 18 বছর আগের কথা, এখন থেকে আর কি। ওই সময় নাকি এখনকার থেকে আরো বেশি মাছ সেখানে পাওয়া যেত। তাদের ধানের মাঠে
যখন পানি উঠতো তখন নাকি মানুষের সাইজের বোয়াল মাছ পাওয়া যেত। এখনো মাঝে মাঝে পাওয়া যায়, কিন্তু ওই সময় আরো বেশি পাওয়া যেত। গ্রামের ছোট বড় সবাই রাতের বেলায় মাছ ধরতে নামতো কোলায়। তাদের হাতে থাকতো একটা লাইট আর কোচ মানে টেটা, আর মাছ নেয়ার জন্য ব্যাগ। ওই সময় সকলেই একটা ভিটার কথা জানতো, যেখানে দিনের বেলায় মানুষ একা একা যেত না। ওই ভিটায় কিছু কলা গাছ ছিল, সেখানকার কলা আনার জন্যই নাকি শুধু ওই ভিটায় যাওয়া পড়তো। ওই ভিটার দুদিকে মাটি উঠানো ছিল, মানে মাটি খোঁড়া ছিল, যার ফলে ওই ভিটার চারদিকে একটা খালের আকার ধারণ করে। আর ওই ছোট খালগুলোতে নাকি মাছ দেখা যেত, কিন্তু কেউ ধরতো না, এবং ধরার চেষ্টা করলেও নাকি ওই মাছ ধরা পড়তো না। কথিত আছে ওই ভিটারটা নাকি একজোড়া সাপ পাহারা দেয়। কালো বর্ণের সাপ দুটো নাকি এতটাই বড় যে তার ফনাটা দেখতে বিশাল আকৃতির একটা কুলার আকার ধারণ করে। কুলা, গ্রামে কুলা আমরা দেখেছি না, এরকম কুলা। ওই ভিটার কাছে কেউ গেলে এই সাপ দুটো নাকি ধাওয়া করে। অনেকেই এই সাপের ধাওয়া খেয়েছে। ওই গ্রামে যেতে মেইন রাস্তা পার হয়ে প্রায় 5 থেকে 6টা ছোট বড় খাল পার হয়ে যেতে হয়, মানে এই পশ্চিম ফুলাহার। তো এর মধ্যে একটি খাল অনেকটাই নদীর মতো, নদীর একটা শাখা আর কি। তো ওই গ্রামের একটা গেরস্থ বাড়ি, ওই বাড়ির নাম হচ্ছে মাঝি বাড়ি। ওই বাড়ির একটা লোক যার নাম হচ্ছে চুন্নু মাঝি, সে মাছ ধরতো আর কৃষি কাজ করে মূলত জীবিকা নির্বাহ করত। সকালে মাঠে কাজ করা আর কারো বাড়িতে কামলা খাটা কাজ করত, এগুলো শেষ করে রাতে মাছ ধরতে নেমে যেত। একটা ছোট্ট নৌকা ছিল, ওই নৌকায় করে সে মাছ ধরতে নামতো খালগুলোতে। আর যখন কোলায় পানি উঠতো তখন ওই কোলায় সে নৌকা ভাসিয়ে দিত। তো নৌকার মধ্যে ছোট্ট একটা চুলা ছিল, মানে রান্নার ব্যবস্থা ছিল ওই ছোট্ট চুলায়। আর নৌকার ছই ছিল, ছই মানে যে ঢাকনা যেটা আমরা বলি আর কি। তো তার দিন চলছিল ভালোই। ওই চুন্নু মাঝি বেশ উঁচু লম্বা, তার শরীরের শক্তি নাকি এতটাই বেশি ছিল, তার সাথে এক প্রতিবেশী ঝগড়া করেছিল কোন একটা কারণে। তার জায়গায় সে হাঁটবে না, তার গরু যাবে না, এই জন্য একটা গাই গরু কাঁধে নিয়ে সাঁকো পেরিয়ে, মানে একটা খালের উপর সাঁকো ছিল, সেই গরু সে কাঁধে নিয়ে সে সাঁকো পার হয়েছিল। তো বেশ কিছুদিন যাবৎ চুন্নু মাঝি এমন ভাবে তার গরুটিকে নিয়ে সাঁকো পার হতে, সে নাকি গায়ের রাগে গরুটাকে ওই খালে সাঁতার কাটাতো না, মানে কাঁধে নিয়ে সে যেত। এটাই হলো তার রাগ দেখানোর মাধ্যম ছিল, মানে সে অত্যন্ত রাগী ছিল। আর শরীরের শক্তিও যে কি পরিমাণ ছিল তা প্রিয় লিসেনার বুঝতেই পারছেন। আবার আপনারা কিন্তু এই গাই গরুকে বিশাল আকৃতির গাই গরু মনে করেন না, গ্রামের গাই গরুগুলো, দেশি গাই গরুগুলো ছোট আকৃতির হয় আর কি। তো চুন্নু মাঝির দিন ভালোই কাটছিল। একদিন চুন্নু মাঝি মাছ ধরতে নামে, আর অনেক রাত পর্যন্ত নৌকায় ভেসে ভেসে খালে মাছ ধরছে। রাত তখন অনেক। হঠাৎ চুন্নু মাঝি গ্রামের শেষের দিকে সুইচ ঘাট খাল নামে একটি জায়গায় এসে পড়ে। সে তার যে জাল, এই জালে অদ্ভুতভাবে একটি ইলিশ মাছ পায়, যা সে কখনো আশাই করে নাই। ওই জায়গাটি নিয়ে মুরব্বীদের মুখে কিন্তু অনেক কথা চুন্নু মাঝি শুনেছেন। ওইখানে নাকি এমন মাছও দেখতে পাওয়া যেত, ওই মাছের কান নাকি একদম মানুষের মতো। মাছের কান মানুষের মতো হয় নাকি, কিন্তু এরকম মাছ নাকি কেউ কেউ দেখতো, যদিও চুন্নু মাঝি কখনো দেখেনি। ওইখানে এমন মাছ দেখা যেত যে ওই মাছ মানুষকে নাকি খেয়েও ফেলতে পারে, এতটা বড়। এমন অনেক কিছুই ওই সুইচঘাট খাল এলাকায় ঘটেছে বলে চুন্নু মাঝি শুনেছে। তো সে ভাবলো যে এই ইলিশ মাছটি এখানে এমন ভাবে কোনো মানে এসেই পড়েছে, হয়তো বা কোনোভাবে এসে পড়েছে আর তার জালে ধরা পড়েছে। ওই সুইচঘাট খাল নাকি স্থানীয়রা সবাই মিলে মানে সেচ দেওয়ার চেষ্টা করেছে, পানি কমানোর চেষ্টা করেছে, কিন্তু যখন পানি কমে না তখন কেন কমে না এটা দেখতে গিয়ে আবিষ্কার করেন যে এর নিচ দিয়ে অসংখ্য
মানে নালা রয়েছে, সুড়ঙ্গের মতো ছোট ছোট সুড়ঙ্গ রয়েছে, যা অন্য খালের সাথে সংযুক্ত রয়েছে। মূলত সেই দিক দিয়ে পানি আসে। এই কারণে এই জায়গার পানি সহজে মানে করা যায় না, মানে সেচা যায় না। আর চারদিক থেকে পানি ওইখানে আসার কারণে আস্তে আস্তে দীর্ঘ সময় ধরে ওখানে একটা বেশ গর্ত সৃষ্টি হয়েছে। এগুলো যখন মানুষ বুঝেছে, এরপর থেকে ওই জায়গার পানি আর কেউ মানে সেচ দেওয়ার কথা চিন্তা করেনি। তো চূর্ণ মাঝি ইলিশ মাছ পাওয়ার পর সাথে সাথেই সে ওটাকে কেটে ধুয়ে নৌকায় যে চুলা রয়েছে সেই চুলায় রান্না করার প্রস্তুতি নিচ্ছে। তো রান্না করছিল চূর্ণ মাঝের, ভাবছে যে আমি তো ভুল করলাম রে, কারণ জায়গাটা ভালো না, আর এমনিতে ইলিশ মাছ এত রাত্রে এখানে বসে খাওয়াটা ঠিক হবে না। তো রান্না শেষ হওয়ার পরই তারা তর সইছে না, চিন্তা করছে রান্না করে ফেললাম, আবার রাত্রে এখানে খাওয়াটাও ঠিক হবে না। কিন্তু যেহেতু তার তর সইছে না, সে চিন্তা করলো যা হবার হবে, এখানে বসেই খাই। সে মাত্র 3-4 টুকরা মাছ রান্না করেছে, আর বাকিটা তার পরিবারের জন্য রেখে দিয়েছে। মাছ মজা করেই খাচ্ছে চূর্ণ মাছি, কিন্তু তার এই সুখময় স্মৃতি বেশিক্ষণ কিন্তু টিকল না। হঠাৎ করে তার মনে হচ্ছিল আশেপাশের পরিবেশটা যেন পাল্টাতে শুরু করেছে। বাতাস বইতে শুরু হয়েছে চারদিকে, কিন্তু এই বাতাস শুধু তার নৌকাটিকে কেন্দ্র করেই হচ্ছে। অবস্থা বেগতিক থেকে নৌকার যে ছইয়ের মধ্যে দিয়ে সে উকি দিয়ে তাকায় যে ঘটনা কি। সে উকি দিয়ে একটা ভয়ানক জিনিস দেখে। সে দেখে তার নৌকার পাশেই একটা কালো ছায়া, এক গুচ্ছ অন্ধকার, যেটি লম্বা আকৃতির একটা মানুষের অবয়বের মতো। সেই নৌকাটিকে কেন্দ্র করে ঘুরছে, এবং ঘুরছে বলতে সে হাঁটছিল পানির উপর দিয়ে, নৌকাটির চতুর্দিক দিয়ে। এই দৃশ্য দেখে চূর্ণ মাঝি ভয় পেল বটে, কিন্তু ভাবলো যা হওয়ার হয়েছে, এখন ভয় পেলে কিন্তু নিস্তার নেই। এমনিতেই এটা দেখে সে এতটাই ভয় পেয়েছে যেন মাথায় আকাশ ভেঙে ভেসে পড়েছে। কিন্তু সে নিজেকে বোঝাতে চেষ্টা করলো এখন যদি শক্ত না থাকে তাহলে কিন্তু রক্ষা নাই। কারণ মুরব্বীরা বলেছে যে এই ধরনের পিশাচ কিন্তু মাছ ধরার সময় দেখা মেলে, ভয় পেলে কিন্তু তারা আরো ক্ষতি করে। এই জন্য চূর্ণ মাঝি সাহস ধরে রাখার চেষ্টা করে, এবং সাহস ধরে রেখে বলে, এই কে রে, কি চাই আমার কাছে? তখন ওই অবয়বটা থেমে যায়, মানে হাঁটা চলা বন্ধ করে দেয়, পানির উপর দাঁড়িয়ে বলে, চূর্ণ মাঝি, মাছটা কি একলাই খাবি? আমারে না দিয়ে তো তুই খেতে পারবি না। এমন কথা শুনে চূর্ণ মাঝির প্রচন্ড রাগ হয়। আর শুরুতে আমরা বলেছি যে চূর্ণ মাঝি কিন্তু খুবই রাগী একজন মানুষ ছিল। চূর্ণ মাঝি জানতো এটা কোনো স্বাভাবিক কিছু নয়, কিন্তু ওই অবয়বটার ব্যবহার আর ওই তুই তুকারি, তাকে কেউ তুই তুকারি করলে সে খুব রেগে যেত। তো অবয়বটা তাকে তুই তুকারি বলেছে, এটা শুনে চূর্ণ মাঝি এতটাই রেগে গেল। তখন চূর্ণ মাঝি বলল যে, কেন, আমি কি তোরে দেওয়ার জন্য এই রাত্রিরে মাছ ধরতে নামছি নাকি? তুই খাবি ভালো কথা, কিন্তু তুই খাবি আবার খারাপ ব্যবহারও করবি, তুই তুকারি কথা বলবি, তা তো হচ্ছে না। তুই আমার সাথে যাই করিস না কেন, আমি তোরে এখন আর মাছ দেব না। তুই তুকারি করে কথা বললি কেন? আর তুই যদি খাইতে পারিস তাহলে আমার সাথে লড়াই করে খা, আমার কাছ থেকে কেড়ে খা। এই রাগের মাথায় এই চূর্ণ মাঝি খুবই একটা ভুল সিদ্ধান্ত নিয়ে বসে। সে রাগের মাথায় এই অতি প্রাকৃত এই শক্তির সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায়। এইরকম চ্যালেঞ্জ শোনার পরে ওই অবয়বটা এক লাফ দিয়ে নৌকার উপর উঠে পড়ে। চূর্ণ মাঝি দেখলো অবয়বটা নৌকার ওঠার পরই নৌকাটা প্রায় ডুবে যাওয়ার উপক্রম হয়েছে। আর তখন সে ওই মূর্তিটাকে ভালোভাবে দেখলো। ওই দিন পূর্ণিমা ছিল, তাই চাঁদের আলোতে বেশ স্পষ্টই দেখা যাচ্ছিল। আর নৌকার মধ্যে হারিকেন জ্বলছে, যদিও খুব কম আলোতে। সে দেখতে পায় অবয়বটা সারা শরীর পিচ্ছিল জলীয় পদার্থের মতো রয়েছে সারা শরীরে। আর কাদা মাটির যে গন্ধ, এরকম গন্ধ, মানে এরকম পচা গন্ধ না, মাছ পচা গন্ধ এরকম না, কিন্তু কাদা মাটি যেরকম গন্ধ হয় আর একটা পচা কাদা মাটি এরকম গন্ধ। সারা গা ভরা লোমশ, লম্বা লম্বা, মানে সারা গা তো লোমশ এবং লম্বা লম্বা লোমে ভরা। মাথাটা মানুষের মতোই, কিন্তু মুখটা একটু আলাদা, অনেকটা ব্যাঙের মতো মুখ।
চোখ দুইটা, এক চোখ বন্ধ আর একটা চোখ খোলা। তো সে নৌকাতে উঠেই চুন্নু মাঝির উপর ঝাঁপিয়ে পড়ে। চুন্নু মাঝি ভাবলো হয়তো সেই ওই অবয়বটার সাথে আর পারবে না, কারণ সে রাগের মাথায় একটা ভুল সিদ্ধান্ত নিয়েছে। আর এই পিশাচের কথা, পিশাচের সাথে মারামারির কথা সে শুনেছে, এবং এটাও শুনেছে যে এদের শরীরটা নাকি বাতাসের মতো ধরা যায় না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো চুন্নু মাঝি এই অবয়বটাকে বেশ ভালোই ধরতে পারছিল, শুধু পিচ্ছিল শরীর হওয়ার কারণে একটু অসুবিধা হচ্ছিল। বেশ কিছুক্ষণ লড়াই চলার পর চুন্নুর মাঝির নজরে গেল তার নৌকার এক পাশে রাখা একটা বড় রামদায়ের দিকে। বলে রাখা ভালো, চুন্নু মাঝি মাছ ধরতে যাওয়ার সময় তার সাথে একটি বড় রামদা, একটা টেটা আর জাল রাখত। দা দিয়ে অনেক সময় মাছ মারতে হতো, আবার অনেক সময় জাল যদি কোনো ডালে পেঁচিয়ে যেত, সে ডাল কাটার জন্য কখনো কখনো দা ইউজ করতে হতো। আর নিজের নিরাপত্তার ব্যাপারটা তো রয়েছেই। সে কোন রকমে অবয়বটার কাছ থেকে কিছুটা ছুটে গিয়ে ওই দাটা হাতে নিয়ে ওই অবয়বটির গলায় এক কোপ বসিয়ে দেয়। সাথে সাথে ওই অবয়বটা নৌকার উপরেই পড়ে যায় এবং তার ধর থেকে মাথাটা আলাদা হয়ে যায়। ওই অবয়বটির শরীর থেকে মাথা আলাদা হয়ে যায় যখন, তখন ওই অবয়বটির শরীর থেকে যে রক্ত পড়ছিল, চুন্নু মাঝি ওই চাঁদের আলোতে দেখতে পাচ্ছিল যে ওই রক্তের রং লাল না, রক্তের রং নীল। যদিও চাঁদের আলোতে কিন্তু কোনো মানে কালারফুল কোনো জিনিস, এগুলো কিন্তু মানে এর কালার কিন্তু বোঝা যায় না, কিন্তু চাঁদের আলোতেও ওই অবয়বটির রক্তের রং যে নীল, এটা নাকি স্পষ্ট বোঝা যাচ্ছিল। এই লড়াইতে চুন্নু মাঝির জয় হয়, আর ওই অবয়বটির যেই শরীরের দুই ভাগ নৌকাতেই পড়ে রইল। কিছুক্ষণ পরে দেখা গেল একটা কাক পড়ে আছে, তার মাথা আলাদা, শরীর আলাদা। আর নৌকাটা যে ওয়েট হয়েছিল এর ভারও কমে গেছে। ওই রাত্রে চুন্নু মাঝি আর মাছ না ধরে সে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে তার পরিবারকেও ওই কাকটিকে দেখায় আর সম্পূর্ণ ঘটনা খুলে বলে। পরিবার থেকে তাকে গরম পানিতে গোসল করানো হয়। ওই রাত্রেই পরিবারের সদস্যরা তারা এক হুজুরের কাছে যান, সবকিছু খুলে বলেন। হুজুর ওই কাকটিকে মাটিতে কবর দিয়ে দিতে বলেন এবং হুজুর ঝাড়ফুঁক করে দেন। পরদিন সকালে চুন্নু মাঝির বেশ জ্বর এবং বেশ অসুস্থ হয়ে পড়ে। তারপরের দিন গ্রামের মানুষ খালের পানিতে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরতে চায়। এটা একটা বিশেষ পদ্ধতি, একটা বেআইনি পদ্ধতি এটা। তো চুন্নু মাঝি এই কাজে খুব এক্সপার্ট ছিল। তারা এই কারণে চুন্নু মাঝির কাছে সাহায্য চায়। যেহেতু চুন্নু মাঝি সব বিষয়ে খুব দক্ষ, তাই অসুস্থ থাকা সত্ত্বেও সে গ্রামের মানুষকে সাহায্য করতে খালের পানিতে এই বৈদ্যুতিক শক বা কারেন্ট দিয়ে যেই মাছ ধরার পদ্ধতি, এই পদ্ধতির কাজ শুরু করে দেন। এটি খুবই বিপজ্জনক একটি প্রক্রিয়া। এতে সমস্ত খালে বিদ্যুৎ ব্যবহার করে একদম গভীরের মাছ কারেন্টের শক দিয়ে পানির উপরে ভাসিয়ে তোলা হয়। বেশ কিছুক্ষণ এভাবে চলতে থাকে। পরে কারেন্টের লাইন বন্ধ করে দেওয়া হয়, মাছ ভেসে ওঠে, মাছ সহজেই তখন ধরে নিতে পারে। শুধু বলেছে এটা একটা বেআইনি প্রক্রিয়া, কিন্তু গ্রামের মানুষরা প্রায় নাকি এটা করত। যাই হোক, সবাই মাছ ধরতে ধরতে ব্যস্ত হয়ে পড়ে। চুন্নু মাঝি দূরে দাঁড়িয়ে দেখছে। তো গ্রামের মানুষ মাছ যখন ধরছে, তখন ধরতে ধরতে তারা দূরে চলে এসেছে, কারণ মাছ কিন্তু উপর দিকে উঠে এসেছে কারেন্টের শক খেয়ে। আর গ্রামের মানুষ জানতো চুন্নু মাঝির শারীরিক অবস্থা ভালো না, সে পানিতে নামবে না। কিন্তু একটা সময় তারা দেখতে পেল কেউ কেউ যে চুন্নু মাঝি হঠাৎ করে খালে নেমে গেছে। তারা ভাবলো হয়তো সে কোনো বড় মাছ দেখেছে আর এটা সে ধরার জন্য মানে নেমে গেছে নিচে। কারণ কারেন্টের শক খাওয়ার কারণে মাছগুলো যে একদম মরে যায় তা না, দুর্বল হয়ে পড়ে, তাদের সাঁতার কাটার শক্তি কমে আসে, আর তখন এই মাছগুলোকে ধরা যায়। তারা চিন্তা করছে চুন্নু মাঝি হয়তো এরকমই কোনো মাছ ধরার জন্য নেমে গিয়েছে। কিন্তু বেশ কিছুক্ষণ পর চুন্নু মাঝিকে তারা দেখতে যখন
পেল না, তখন কারো কারোর মধ্যে সন্দেহ হয়। তখন তারা মাছ ধরা বাদ দিয়ে চূর্ণ মাঝিকে খোঁজা শুরু করে। সেই যেই জায়গাটাতে দেখেছিল চূর্ণ মাঝি নেমেছে, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তখন ওইখানে কিছু মানুষ ডুব দিয়ে চূর্ণ মাঝিকে খুঁজতে শুরু করে। হ্যাঁ, চূর্ণ মাঝিকে পাওয়া যায়, কিন্তু মৃত অবস্থায়। যে ব্যক্তি প্রথম চূর্ণ মাঝিকে পায়, সে ডুব দিয়ে শুধু পা এবং কোমর শনাক্ত করতে পেরেছিল, আর বাকি অংশ ছিল কাদামাটির মধ্যে গাড়া অবস্থায়। তার কোমর পর্যন্ত সম্পূর্ণ মাটির মধ্যে ঢোকানো ছিল। চূর্ণ মাঝির মৃত্যুর কারণ এটা অনেকেই চিন্তা করেছে যে আগের রাত্রে যে পিশাচটাকে সে হত্যা করেছিল, তারই আত্মীয় স্বজনরা চূর্ণ মাঝিকে হত্যা করেছে। তো এই যে অটোরিকশা চালক গোলাম রাব্বি, তো তিনি এটা শেয়ার করেছেন যে এটা একদম সত্য ঘটনা। গ্রামের সকল মানুষ এই কাহিনী জানে, আর চূর্ণ মাঝির পরিবার এখনো রয়েছে সেই গ্রামে। যে কেউ জানতে চাইলে নাকি এই ঘটনার সত্যতা নিশ্চিত করবে। তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পিয়াল ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। গোলাম রাব্বিকেও ধন্যবাদ, তিনি পিয়াল ভাইকে বলেছেন, যার কারণে এই ঘটনাটি আমাদের কাছে এসেছে এবং আমাদের মাধ্যম দিয়ে এত লিসেনারদের মাধ্যমে আমরা ঘটনাটি প্রকাশ করতে পারলাম। প্রিয় লিসেনার্স, সাহস থাকা ভালো, দুঃসাহস থাকা ভালো না। অনেক সময় আমরা রাগের বশে এমন কথা বলে ফেলি, এমন কাজ করে ফেলি, পরক্ষণে মনে হয় যে এটি করা আমাদের ঠিক হয়নি, কিন্তু তখন অনেক কিছু আর করার থাকে না। আর হুটহাট করে কাউকে চ্যালেঞ্জ জানানো উচিত নয়, কারণ শত্রু যত ক্ষুদ্রই হোক না কেন, তার দ্বারা আমাদের ক্ষতি হতে পারে। বড় একটি যুদ্ধক্ষেত্রে ছোট্ট একটি পিঁপড়াও কিন্তু যুদ্ধের মোড় পরিবর্তন করতে পারে। ধরুন, ছোট্ট একটি পিঁপড়া কোনোভাবে সেনাপতির চোখে কামড় দিয়েছে, হঠাৎ করে এই কামড় খেয়ে সে কিন্তু আর চোখ খুলতে পারবে না, আর তখনই এত একজন বীর সেনাপতি, তাকে কিন্তু খুব সহজেই কাবু করে ফেলা যাবে। এই জন্য ক্ষতিকারক কোন জিনিসকেই ছোট করে দেখা যাবে না। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব হলেও অন্যকে খাটো করে দেখে তাদের শক্তিকে অপমান করে নিজের বিপদ ডেকে আনা ঠিক নয়। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আপনারা যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান, তারা লিখে অথবা রেকর্ড করেছে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আফনান দ্য হরর ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে লিঙ্কটা দিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট সেকশনে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলে যাই আমরা আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আমি শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ জাকারিয়া শেখ মাহি। ওনার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। তো এই ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার এক বড় ভাইয়ের কাছ থেকে, যদিও বা সেই বড় ভাই নাম প্রকাশ করতে নিষেধ করেছেন। তো চলুন শুরু করি ঘটনা। এটা ঘটেছিল 2003 কি 2004 সালের দিকে। তো এই যে জাকারিয়া শেখ মাহি, উনি যে বড় ভাইয়ের কাছ থেকে পাঠিয়েছেন, সেই বড় ভাইয়ের বাবারা ছিল 2 ভাই 6 বোন। এর মধ্যে ওনার বাবা ছিলেন ছোট ছেলে। ওনার বাবা লেখাপড়া ঢাকাতে করতেন। লেখাপড়া শেষ করে ওনার বাবা ঢাকাতে একটা নামকরা কোম্পানিতে ভালো পোস্টে চাকরি করতেন। ওনার দাদু ছিলেন একটু ধনী গোছের। তো ওনার দাদু মারা যাওয়ার কারণে জমি জমা বেশ অনেকই ছিল, সেগুলো ভাগাভাগি হয়ে গেল। তো ওনার দাদার যেই জায়গা জমি ছিল সেগুলো
মানে ওনার যেই চাচা বা যে চাচি মানে ইয়েরা ছিল, ফুপুরা ছিল, তাদের মধ্যে ভালো ভালো জায়গায় জমিগুলো ভাগ হয়ে যায়। যেহেতু ওনার বাবা ঢাকাতে থাকতেন, তো যেহেতু উনি গ্রামে থাকতেন না, এই জন্য যেই জমিগুলো মোটামুটি একটু জঙ্গল গোছের আর কি, আর যেই জমিগুলো জঙ্গলের দিকে আছে, এইগুলো ভাগ ওনার বাবা পেয়েছিলেন। তো জমিগুলো ভাগে পাওয়ার পর ওনার বাবা চিন্তা করলেন যে ঢাকায় তো সারা জীবন থাকা যাবে না, একটা সময় তো গ্রামে যেতেই হবে। এই কারণে উনি গ্রামে বাড়ি করার সিদ্ধান্ত নিলেন। তো ওনার বাবা যখন জঙ্গল পরিষ্কার করে বাড়ি তৈরি করার কাজ শুরু করলেন, তখন কিছু টুকটাক সমস্যা দেখা দিল। যেমন শ্রমিকরা যখন কাজ করার জন্য সিঁড়ি দিয়ে উপরে ওঠে বা নিচে নামে, তখন নাকি কেউ তাদেরকে ধাক্কা দিত। বাড়ির বেসমেন্ট তৈরি করার সময় তো যখন এটা করা হলো, তখন তো ওর উপর দিকে ওঠার জন্য একটু সিঁড়ির মতো করা হয়েছিল। মূলত ওই সিঁড়ি দিয়ে ওঠার সময় নাকি ওদেরকে ধাক্কা দিত। ধাক্কা খেয়ে নিচে পড়ে যে খুব বড় ধরনের আহত হতো তা নয়, কিন্তু এরকমটা ধাক্কা তারা খেত। আর যে রডগুলো সেখানে লাগানো হয়েছিল, এই রডগুলো যদি কেউ নাড়ায় তখন এক ধরনের ঝনঝন ঝনঝন শব্দ হয়, এরকম শব্দ শোনা যেত। আর রাতের বেলা একাধিক মানুষের চলাফেরার শব্দ পাওয়া যেত, কারণ ওইখানে যে মিস্ত্রিরা কাজ করতো তারা রাতের বেলা ওখানে থাকার জন্য জায়গা করে নিয়েছিল, তারা মূলত এটা শুনত। এভাবে যখন শব্দ চলতে থাকলো, এদিকে যিনি এই বাড়ি তৈরি করছেন তিনি তো ঢাকায় থাকেন, তিনি উপস্থিত থাকেন না। ওখানে এক রাজমিস্ত্রি ছিল, তার আন্ডারে অনেকগুলো লোক কাজ করত। এই রাজমিস্ত্রির নাম ছিল আব্দুল কুদ্দুস। মূলত এগুলো পাহারা দেওয়ার জন্য, এবং উনি বেশ ভালো এক্সপার্ট একজন লোক ছিল। তো এই আব্দুল কুদ্দুস সার্বিক দায়িত্বে ছিলেন। কিছু শ্রমিক থাকতো, কিছু শ্রমিক চলে যেত। তো একবার কি হলো, আব্দুল কুদ্দুস আছেন, ওই রাত্রে আর কোনো শ্রমিক নাই, তারা যে যার বাড়িতে গেছেন, পরের দিন সকালে আসবেন। পরের দিন সকালবেলা শ্রমিকরা এসে দেখে যে এই যে আব্দুল কুদ্দুস, তার দেহ মাথা থেকে কোমর পর্যন্ত বালির নিচে, নির্মাণ কাজ করার জন্য বালির স্তূপ করা হয়েছিল, সেই বালির নিচে কোমর থেকে উপরের অংশ মানে পায়ের তলা পর্যন্ত বাইরে বের করা আছে। এটা দেখে সবাই ভয় পায়, আর কোন শ্রমিক সেখানে কাজ করতে চায় না। বেশ কিছুদিন কাজ বন্ধ থাকে। তো যিনি বাড়ি নির্মাণ করছেন তিনি আসেন ঢাকা থেকে, পরে হুজুর দেখে জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। তারপর আর কোনো সমস্যা হচ্ছিল না। মাসখানেকের মধ্যে বাড়ির সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায়। তারপর ওই বাড়ির সদস্যরা সেখানে বসবাস শুরু করেন। আর যিনি ঘটনা বলেছেন তিনি হলেন ওনার বাবা মায়ের একমাত্র সন্তান। ওনার রুমটা ছিল ওই বাড়ির একটা কর্নারে, আর ওনার মা বাবার রুমটা ছিল ডাইনিং রুম পার হয়ে তারপর। তো ওনার রুমে উনি দেখতেন যে মাঝে মধ্যেই যে আয়নাটা, ওনার রুমে যে আয়নাটা লাগানো ছিল সেটি নাকি হঠাৎ করে কালো হয়ে যেত। তো উনি মনে করতেন এটা ওনার চোখের ভুল। হঠাৎ এক রাত্রে উনি স্বপ্নে দেখেন যে ওনার পায়ের কাছে একটা কালো কুচকুচে অবয়বের মানে কেউ বসে আছে। ওনার চোখে চোখ পড়তে একটা অট্ট হাসি দিয়ে চোখের পলকে ওনার বুকের উপর চেপে বসে, আর ওনার মাথার চুল একটা একটা করে ছিঁড়তে থাকে। এক হাত দিয়ে ওনার চুল ছিঁড়ছে, আর এক হাত দিয়ে ওনার দুই হাত চেপে ধরে আছে। উনি যেন কোনো কথাই বলতে পারছিলেন না। হঠাৎ করে এই কালো কুচকুচে লোকটা ওনার বুকের উপর থেকে এক লাফ দিয়ে সরে গিয়ে জানালা ভেদ করে মিলিয়ে গেল। উনি ঘুম থেকে উঠে দেখেন ফজরের আজান হচ্ছে। বিছানা থেকে উঠে লাইট জ্বালানোর পর নিজের দৃশ্য দেখেন, সেটা দেখে উনি ভয় পেয়ে যান। উনি দেখেন যে স্বপ্নে উনি দেখেছিলেন যে লোকটা ওনার পায়ের কাছে প্রথমে বসেছিল, আর সেখানে ছাইয়ের মতো কিছু কালো জিনিস পড়ে আছে। আর ওনার যে দুই হাত, এক হাত দিয়ে ওই অবয়বটা চেপে ধরে রেখেছিল, ওই দুই হাতে কালির মতো কিছু একটা লেগে রয়েছে। আর যেটা দেখে উনি আরো বেশি ভয় পান সেটা হলো উনি খেয়াল করেন ওনার মাথার কিছু কিছু জায়গায় চুল নাই। উনি ওনার রুম খুব ভালো করে খুঁজেন, কোথাও সেই চুল আর দেখতে পান না।
সকাল 11টা নাগাদ ওনার আম্মুর সাথে এই ঘটনা শেয়ার করেন। তখন ওনার আম্মু বলেন যে নতুন বাড়ি তো, দোয়া দুরুদ পরে ঘুমাতে হবে, আর দরজাটা খোলা রাখতে, আর রুমের লাইটটা বন্ধ করা যাবে না। পরের বেশ কিছুদিন ওনার কাছ সাথে আর কোনো সমস্যা হয়নি, কিন্তু এই দিনের পর থেকে, মানে ওই যে রাত্রে ঘটনাটা ঘটেছিল, এরপর থেকে ওনার ঘুম অনেকটা হালকা হয়ে যায়। বেশ কিছুদিন পর এক রাত্রে উনি ঘুম চোখে দেখতে পান যে ওনার বাবা ওনার রুমের লাইটটা বন্ধ করে দিল। তো উনি চিন্তা করেন হঠাৎ করে বাবা আসলো কোত্থেকে, সে তো ঢাকায় ছিল, আর ওনার ঘরের লাইটটা বন্ধ করে দিল কেন। এই চিন্তা করতে করতে দেখেন যে সেই কালো কুচকুচে অবয়বটা ওনার পায়ের কাছে এসে বসে ওনার পা ধরে এমন একটা হ্যাচকা টান মারেন, এক হ্যাচকা টানে বিছানা থেকে নিচে পড়ে যান। আর বিছানা থেকে নিচে পড়ার পর কালো কুচকুচে অবয়বটি ওনার বুকের উপর চেপে বসেন। এই কারণে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল। এইবার উনি ওই চেহারাটা খুব স্পষ্ট ভাবে দেখতে পান। উনি দেখেন যে ওই অবয়বটার মুখ ছিল ঝলসানো এবং আধা পচা। আর এই দৃশ্য দেখার পর উনি আর জ্ঞান ধরে রাখতে পারেন নাই, উনি সেন্সলেস হয়ে যান। চোখ খোলার পর দেখেন যে ওনার মা, ওনার বাবা পাশে বসে আছেন। ওনার বাবা ওই রাত্রেই এসেছিল, এটা সত্য, বাড়িতে এসেছিল, তোর মা বাবার পাশে বসে আছেন। তো ওনার মা বলেন যে ওনার চিৎকার শুনে ওনার রুমে গিয়ে দেখেন যে তিনি মেঝেতে পড়ে আছেন। তখন ওই রাতের সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলা হয়। এই কথা শুনে ওনার বাবা অনেক চিন্তায় পড়ে যান, কারণ ওনার ছেলের সাথে একটা ঘটনা ঘটছে। এর আগে আব্দুল কুদ্দুসের করুণ মৃত্যু হয়। তো উনি সন্ধ্যার পর ওনার মসজিদের এক ইমাম সাহেবকে ডেকে আনেন। ইমাম সাহেব উনি ওনার মাধ্যম দিয়ে যতটুকু জানান সেটা হলো যে এই বাড়িতে দুটো শক্তিশালী ভয়ঙ্কর জিনের উপস্থিতি রয়েছে। মূলত এই জায়গাতে তারা থাকতো, আর এরা ছিল শয়তানের অনুসারী, কিন্তু এদের সাথে উনি পেরে উঠবেন না। তখন উনি কিছু দোয়া দুরুদ পড়ে ফু দিয়ে যান এবং উনি একটা ঠিকানা দেন এবং বলেন যে দ্রুত এই লোকটার সাথে আপনারা দেখা করেন। তখন ওই ঠিকানা অনুযায়ী পরের দিনই এই বাড়ির যিনি মালিক তিনি দেখা করেন। দেখা করার পর ওই হুজুর বলেন যে ওনার তো খুব জরুরি কাজ আছে, 3 দিন লাগবে সেই কাজগুলো শেষ করতে, তবে এই 3 দিন যাতে কোনো সমস্যা না হয় উনি পানি পড়া দেন এবং বলেন যে বাসার চারদিকে এবং ঘরের ভেতরে এই পানিটা ছিটিয়ে দিয়ে রাখবেন। 3 দিন পর উনি আসবেন। সত্যি 3 দিন পর হুজুর আসেন এবং তারপর উনি সেই একই কথা বলেন যে এই বাড়িতে দুটো শক্তিশালী জিন রয়েছে, এরা শয়তানের অনুসারী, এবং বলেছেন যে এরা ইলুমিনাতির প্র্যাকটিস করে। এরা নিরিবিলি প্র্যাকটিস করত এবং এরা অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছিল, কিন্তু এখানে বাড়ি করার ফলে তারা তাদের যেই পূজা অর্চনা এগুলো করতে খুব সমস্যা হচ্ছিল। এই কারণেই এই পরিবারের প্রতি ক্ষিপ্ত। বারবার ভয় দেখানোর পরও যখন ওই আব্দুল কুদ্দুস কাজ বন্ধ করছিল না, যার কারণে তাকে মেরে ফেলেছিল এবং মেরে ফেলার সুযোগ খুঁজছিল আগে থেকেই। যেই রাত্রে কোনো শ্রমিক ছিল না ওই রাত্রে আব্দুল কুদ্দুসকে হত্যা করে ওরা। আর এই জায়গাটা পরবর্তীতে বন্ধ করে দেওয়ার কারণে ওরা আরো খুব ক্ষিপ্ত হয়, কারণ তারা তাদের অনেক কাজ করতে পারছিল না, যে এই কাজগুলো অসমাপ্ত ছিল। মূলত এই কারণেই এই বাড়ির সদস্যদের সাথে এই সমস্যা সৃষ্টি করছে। আর ওই রাত্রে, যেই রাত্রে এই যে ভাই যিনি ঘটনা শেয়ার করেছেন আর কি, তো উনি বিছানা থেকে পড়ে গিয়েছিলেন এবং তার কিছুক্ষণ পরে যদি ওনার মা ওনার ঘরে না ঢুকতেন তাহলে তারও মৃত্যু হতো। এই হুজুর পরবর্তীতে বলেন যে কোন ঘরে বেশি সমস্যা হচ্ছে, বিশেষ করে এই ভাইয়ের ঘরে উনি ঢোকেন, দরজা বন্ধ করে অনেকক্ষণ অপেক্ষা করেন, বাইরে ওনারা ওয়েট করছেন। তো উনি ভেতরে বসে কি করছিলেন এটা দেখতে পান নাই। উনি প্রায় 1 ঘন্টার পরে, 1 ঘন্টা সময় এরকম, এরপরে উনি ঘর থেকে বের হন। বের হওয়ার পরে দেখে যে 2টো বোতল, প্লাস্টিকের 2টো বোতল। বলেন যে আমি এই
জিন দুটিকে এই বোতলের মধ্যে বন্দী করেছি, ওরা কিছুতেই এই জায়গা ছেড়ে যাবে না। নিহায়াত বাধ্য হয়েই ওদেরকে বন্দী করলাম এবং আমার সাথে নিয়ে যাচ্ছি। আশা করছি আর কোনো সমস্যা হবে না। তো সত্যি এরপরে ওই বাড়িতে আর কোনো সমস্যা হয়নি। স্টিল নাও এখন পর্যন্ত তারা ভালো আছেন, সুস্থ আছেন। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। বিশেষ করে এই ধরনের জংলা জায়গা যেগুলোতে আমরা ঘর বাড়ি তৈরি করার পরিকল্পনা করি বা একদম বিরান পড়েছিল, তো আমার পরামর্শ হচ্ছে যে সেখানে ঘর বাড়ি তৈরি করার আগে ভালো কোনো হুজুরের মাধ্যম দিয়ে সেখানে রুকিয়া করে নেয়া, রুকিয়ার মাধ্যম দিয়ে এই সমস্যাটা সলভ করা, তাহলে পরবর্তীতে এই টাইপের কোনো সমস্যা ঘটার সম্ভাবনা অনেকটাই কমে যায় আল্লাহর অশেষ রহমতে। লিসেনার্স, আমাদের ঘটনা যদি ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আপনাদের হোল ওয়ার্ল্ড নামে আমাদের একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afnantheholeworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। লিসেনার্স, চলুন চলে যাই আমরা আমাদের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেন, এখন যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন রাকিব হাসান। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার পুটিয়া নামক গ্রামে। তো ঘটনাটি ওনার বাবার সাথে ঘটেছে। ঘটনাটি 1995 সালের পরে একটি সময় ঘটেছে। ওনার আব্বা তখন বিয়ে করেননি, আর তার সিনেমা দেখার মারাত্মক নেশা ছিল, কিন্তু তখন পরিবারের তেমন টাকা পয়সা ছিল না। ওনার দাদা আর ওনার আব্বা কামলার কাজ করত, সেই টাকা দিয়ে পরিবার চলতো। আর সেই টাকায় তো আসলে সিনেমা দেখতে যাওয়া যেত না, তাই না? তাই তিনি কি করতেন, ওনার চাচাতো ভাই এবং আশেপাশের বন্ধুর কাজ করে দিয়ে কিছু টাকা নিতেন। কাজটা ছিল এইরকম যে তার চাচাতো ভাই এবং তার বন্ধুরাও সিনেমা দেখত। যেহেতু তাদের টাকা ছিল, গোলা ভরা ধান ছিল, তাই তারা কি করত, সেই ধান তাদের বাড়ি থেকে নিজেরাই চুরি করত। আর সেই ধানের বস্তা এই রাকিব হাসান ভাইয়ের আব্বাকে দিত। আর ওনার আব্বা মাথায় করে নিয়ে বাজারে গিয়ে সেই ধান বিক্রি করত। যখন বিক্রি করত, সে বিক্রি করার টাকা থেকে ওনার আব্বাকে কিছু টাকা দিত। মূলত সেই টাকা দিয়েই ওনার আব্বা সিনেমা দেখত। আর নিজের বাড়ির ধান মাথায় করে নিয়ে যেতে গেলে পরিবারের সদস্যরা দেখবে, এই জন্য মূলত এই কাজটা এই রাকিব হাসান ভাইয়ের আব্বাকে দিয়ে তার বন্ধুরা করাতো এবং তার চাচাতো ভাইও করাতো। তো এমনই একদিন তিনি এই এক্সট্রা কাজ করে টাকা নিয়ে ভাবলেন যে আজ রাতে তিনি সিনেমা দেখতে যাবেন। আর সিনেমা হলটি ছিল উল্লাপাড়াতে। বাড়ি থেকে সেখানে হেঁটে যেতে সময় লাগতো 1.5 থেকে 2 ঘন্টা। আগে যেহেতু এত গাড়ি টাড়ি ছিল না, রাস্তাঘাট ভালো ছিল না, তাই এত সময় লাগতো। এখন পাকা রাস্তা হয়েছে, গাড়ি আছে, অল্প সময় চলে যাওয়া যায়। তো যাওয়ার সময় স্বাভাবিকভাবেই চলে যান। একদম রাতের যে শেষ যে শো, সেই শোটি দেখে উনি বাড়িতে ফেরা শুরু করেন। তখন দেখেন রাত প্রায় 2টো বেজে গেছে। তখন তিনি সিনেমা হল থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। রাত ছিল কিন্তু অনেক গভীর, আর গ্রামে রাত 2টো মানে তো অনেক রাত। এখনো ওই গ্রামে রাত 10টার পরে নাকি সবাই ঘুমিয়ে পড়ে। তো তিনি বেশ খানিকক্ষণ হাঁটলেন। রাতটা ছিল পূর্ণিমার। ফেরার পথে রাস্তার ডান পাশে একটা কবরস্থান পড়ে। হাঁটতে হাঁটতে তিনি সেই কবরস্থানের কাছে চলে আসলেন। হঠাৎ করে তিনি খেয়াল করলেন কয়েকজন লোক খাটিয়ায় করে একটা লাশ নিয়ে তার সামনে দিয়ে কবরস্থানের দিকে যাচ্ছে। এত রাতে লাশ নিয়ে যাওয়া দেখে তিনি খুব অবাক হন যে এত রাতে তো আসলে কবরস্থানে লাশ দাফন হয় না, হয় পরের দিন সকালবেলা হয়, না এশার নামাজের পরপরই হয়ে যায়। তো উনি বেশ অবাক হন।
কারণ গ্রামে সচরাচর এত রাত্রে কেউ লাশ দাফন করে না। তো তিনি ভাবলেন কোনো সমস্যা হয়তো বা হয়েছে, তাই এত রাত্রে এসেছে। তো তারা লাশ নিয়ে এই রাকিব হোসেন ভাইয়ের আব্বাকে পাশ কাটিয়ে পেছনে চলে গেল কবরস্থানের দিকে। কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখেন যে কেউ নেই। তিনি ভাবলেন যে লোকগুলো হয়তো কবরস্থানের ভেতরে চলে গেছে, কিন্তু এত তাড়াতাড়ি কি কবরস্থানের ভেতরে যাওয়া সম্ভব? তিনি এত কিছু না ভেবে বাড়ির দিকে হাঁটতে লাগলেন। একটু এগোতে তিনি দেখলেন একটা বিড়াল তার চারদিকে ঘুরছে, আর বিড়ালটা তার পায়ের নিচে বারবার পড়ে যাচ্ছিল আর পাড়া খাচ্ছিল। তিনি যতই সাবধানে পা ফেলেন না কেন, বিড়ালটা কিভাবে যেন পায়ের নিচে পড়ছে আর চেঁচিয়ে উঠছে। এসব দেখে তিনি বেশ ভয় পেলেন। তিনি দিলেন এক ভৌ দৌড়, আর পেছনে তার মনে হচ্ছিল ঝড় তুফান শুরু হয়ে গেছে। তিনি অনেক ভয় পান এবং প্রাণপণে দৌড়াতে থাকেন। এভাবে তিনি অনেকক্ষণ দৌড়ান। তিনি বাড়ির কাছাকাছি চলে আসেন, যেখান থেকে বাড়ির রাস্তার 10 মিনিটের পায়ে হাঁটা পথ। মেইন সড়ক দিয়ে গেলে একটু বেশি সময় লাগবে, তাই তিনি মেইন সড়কের ডান দিকে নিচে ক্ষেতের আইল ধরে দৌড়াতে থাকেন তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। একটু এগোতে তিনি চাঁদের আলোতে দেখতে পেলেন যে সামনের ক্ষেতে কে যেন বসে আছে। তিনি এবার অনেক বেশি ভয় পান। তিনি মনে করেছিলেন ওই যে কবরস্থান, ওই কবরস্থানের কাছে যেটা দেখেছিলেন সেটা মনে হয় এখানে এসে বসে আছে মানুষের রূপ ধরে। তিনি মনে মনে বললেন যে আর হয়তো বাঁচার উপায় নাই, আজকে জীবনের শেষ সময়। তিনি এত বেশি ভয় পেয়েছেন যে দিলেন এক বিকট চিৎকার। তো তখন ওই বসে থাকা লোকটি উঠে দাঁড়ালো এবং আতকে উঠে বললেন যে এই কে রে ওখানে? তখন এই রাকিব হোসেন ভাইয়ের বাবা বলেন যে আমি, মানে সাহস করে বলেন, কারণ হলো ওনার বাবা দেখেছিলেন চাঁদের আলোতে যে যিনি বসে আছেন তিনি তাদেরই পরিচিত এক চাচা, ওনার আব্বার বন্ধু আর কি। আর ওনার বাড়ি ওই মেইন সড়কের কাছেই। আসলে উনি ওনার ক্ষেত রাতের বেলা একটু পাহারা দিতে এসেছিলেন আর একটু বসেছিলেন ওইখানে। তো উনিও মূলত এই রাকিব হোসেন বাবাকে দেখে আটকে উঠেছিলেন যে সেও মানে ভূত টুত কিনা। তো দেখলেন যে না, তারই বন্ধুর ছেলে। আর ওনাকে দেখে রাকিব হোসেন ভাইয়ের বাবাও ভয় পেয়েছিলেন। যাই হোক, ভয় কেটে যায়। তখন ওই চাচা বললেন যে বাজান তুই এত রাত্রে এখানে কেন? তখন সব ঘটনা খুলে বলেন যে কবরস্থানের কাছে কি হয়েছে। তখন উনি অভয় দেন, বলেন যে আর ভয় পাস নে, আমি তোকে এগিয়ে দিয়ে আসি, চল। তিনি বেশ খানিকটা পথ এগিয়ে দেন এবং বলেন যে আর তো অল্প একটু পথ, যে তোর বাড়ি দেখা যাচ্ছে, আমি আর ওইদিকে না যাই, আমি বাসায় গেলাম। তো রাকিব হোসেন ভাইয়ের বাবা চিন্তা করেন ঠিকই তো আছে, এই যে পথ তো অল্প অল্প একটুই, সমস্যা কি? তো উনি চলে যান। তোরার বাবা একা হাঁটছেন। বাড়ি থেকে 100 মিটার আগে একটা বাঁশঝাড় ছিল, যেটা এখনো আছে। তো উনি যখন ওই বাঁশের কাছে গেলেন তখন দেখলেন একটা বাঁশ মাটিতে নুইয়ে পড়ে আছে। তখন তো একটা কথা মনে পড়ে। তো কথা হলো যে ওনার মা তাকে বলেছিলেন, মানে রাকিব হোসেন ভাইয়ের দাদি তাকে বলেছিলেন যে রাত বিরেতে চলার সময় রাস্তায় কোনো বাঁশ পড়ে থাকতে দেখলে খবরদার ওই বাঁশের উপর দিয়ে যাওয়া যাবে না। আগে ওই বাঁশে কিছু দিয়ে আঘাত করতে হবে। আঘাত করলে হবে কি, ওই বাঁশ যদি জিনে এমন করে রাখে তাহলে বাঁশটি উপরে উঠে যাবে। কিন্তু রাকিব হোসেন ভাইয়ের বাবা এতটাই ভয় পেয়েছিলেন যে ওই বাঁশে আঘাত করার সাহস তিনি পাননি। তিনি ঘুরে অন্য রাস্তা দিয়ে বাড়িতে গেলেন। সবাই ঘুমিয়েছে ভেবে তিনি আর কাউকে ডাকেননি। আগে তো ওনাদের শোনের ঘর ছিল, তিনি তার শোনের ঘরে ঢুকে দরজা আটকে দেন। যেহেতু তিনি অনেক ভয় পেয়েছেন তাই কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েন। হঠাৎ দরজার বাইরে থেকে কে যেন ভয়ানক গলায় বলে উঠল, এবারের মতো কিছু করলাম না রে, বেঁচে গেলি। তিনি ভয় আরো জড়সড় হয়ে রইলেন। তারা রাত্রে ঘুম হয় নাই। সকালে তিনি সেই বাঁশের কাছে গিয়ে দেখেন ওই বাঁশটি আর নুইয়ে পড়া নেই। সেখানে ওই বাঁশ নুইয়ে পড়ার মতো কোনো চিহ্নও ছিল না। এই ঘটনার পর তিনি কিন্তু অসুস্থ হন নাই, সুস্থই ছিলেন। কোনো হুজুর কবিরাজও দেখান নাই, কারণ এই ধরনের ঘটনা গ্রামে হর হামেশাই ঘটত। উনি এটি পরবর্তীতে সকলের কাছে সাথে শেয়ার করেছিলেন। তো এটি ছিল ঘটনাটি ছোট্ট, কিন্তু কবরস্থানের
কাছে এসে হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া, বিশেষ করে ওই যে বিড়াল, আমরা দেখি বিড়াল চারদিকে ঘুরছে, পা জড়িয়ে ধরছে, কিন্তু হাঁটার সময় বারবার ওই পায়ের নিচে পড়ছে এবং পায়ের নিচে পা রাখে আটকে উঠছে আর চিৎকার করছে বিড়ালটা। এরকম কিন্তু আমি ফার্স্ট করলাম, মানে আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ বিড়াল পথ আগলে দাঁড়ায়, চারদিকে ঘিরে দাঁড়ায়, আগাতে দেয় না, কিন্তু পায়ের নিচে বারবার পড়ে যাচ্ছে। এটা আমার মনে হয় আমি আগে কখনো বলি নাই। প্রিয় লিসেনার্স, এটি ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আফগান দ্য হরর ওয়ার্ল্ড আমাদেরকে ফেসবুক পেজ এবং গ্রুপ পোস্টের লিংক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যেতে পারবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে হতে পারে, রেকর্ড করে যে কোনো ভাবে ঘটনা পাঠাতে পারবেন afghanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, চলে যাচ্ছি আমরা আমাদের এবারের এপিসোডের শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, আমরা চলে এলাম আমাদের 69 নং এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আমরা শেয়ার করতে যাচ্ছি এটি পাঠিয়েছেন সুদূর সৌদি আরব থেকে মীর শিহাব ভাই। দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার আসাদনগর গ্রামে। আর ঘটনাটি উনি একটি প্রেক্ষাপটে পেয়েছিলেন খুব বেশি দিন আগে, মানে আগে যে ঘটনাটা সংগ্রহ করেছেন তা নয়, একদম রিসেন্ট একটি ঘটনার প্রেক্ষাপটে এই ঘটনাটি উনি জানতে পারেন। সেটি হলো, ওনাদের গ্রামে একজন নাম করা কবিরাজ ছিলেন, তার নাম হচ্ছে বাতেন কবিরাজ। বাতেন কবিরাজ অল্প কয়েকদিন আগে ইন্তেকাল করেন। খুব ভালো মানুষ, সৎ মানুষ হিসাবে তিনি সকলের কাছে পরিচিত ছিলেন। যেহেতু তার মৃত্যুর খবর মীর শিহাব ভাই পান, যখন ওনার বন্ধুর সাথে বিষয়টি শেয়ার করেন, উনি খুব ভালো মানুষ ছিলেন, অনেকের উপকার করতেন। এবং তার বন্ধুর দুলাভাই, তার নাম হচ্ছে সুমন, তিনিও একজন কবিরাজ ছিলেন। তো মীর শিহাব ভাই তার বন্ধুকে বলছেন যে তোর দুলাভাইয়ের সাথে তো বাতেন কবিরাজের খুব ভালো সম্পর্ক ছিল। এই কথার প্রেক্ষাপটে তখন তার বন্ধু তার দুলাভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করেন, যেখানে এই বাতেন কবিরাজেরও কিছুটা সম্পৃক্ততা ছিল। মূলত সেই ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, এই বাতেন কবিরাজের বয়স যখন প্রায় 80-র কোঠায় চলে যায়, তখন উনি কাউকে ওনার কবিরাজি যে বিদ্যাটা রয়েছে সেটি শেখানোর জন্য উনি ভালো লোক খুঁজতে থাকেন। তো এই যে সুমন কবিরাজ ভাই, তো উনি খুব সাহসী একজন মানুষ ছিলেন। উনি বাতেন কবিরাজের কাছে কবিরাজি শিখতে থাকেন। সবসময় ওনার সাথে থেকে কবিরাজি শেখা শুরু করেন এবং উনি মূলত বিভিন্ন গাছগাছড়ার ওষুধ এবং শরিয়া সম্মতভাবে রুকিয়া এই জিনিসগুলো করতেন সেই বাতেন কবিরাজ। এবং এই বিষয়টি মূলত এই সুমন কবিরাজকে উনি শিক্ষা দিতে থাকেন। দীর্ঘ সময় ধরে ওনার সাথে থাকার ফলে তিনিও খুব ভালো মানের একজন কবিরাজ হয়ে উঠছিলেন। যেহেতু বাতেন কবিরাজের বয়স হয়ে গিয়েছিল, সব জায়গায় যেতে পারতেন না, এই কারণে এই সুমন কবিরাজকে তিনি বিভিন্ন জায়গায় পাঠাতেন, সেই প্রবলেমগুলো উনি সলভ করে আসতেন। আস্তে আস্তে জিন ভূত তাড়ানোতেও তার একটা ভালো দক্ষতা চলে আসে, মানে সুমন কবিরাজ ভাইয়ের। একবার কি হয়, উনি ওনার যে গ্রাম, সেই গ্রাম থেকে ওই নবীনগর উপজেলার মাইঝারা নামে একটা জায়গা আছে, সেখানে রুগী দেখতে যান। তো সেখান থেকে ফেরার পথে একজন লোকের সাথে তার দেখা হয়। সেও স্থানীয় একজন লোক, সেও একজন তান্ত্রিক গোছের আর কি লোক। লাল টাইপের ড্রেস পরা, মাথায় লাল পাগড়ি, শরীরে লাল ফতুয়ার মতো লম্বা একটা পাঞ্জাবি মতো একটা বানিয়ে রেখেছে, আর লাল লুঙ্গি।
গলায় বিভিন্ন ধরনের মালা। তো ওই লোকটি এই সুমন কবিরাজ ভাইকে বলছে যে, সুমন শোনো, তোমার সাথে আমার কথা আছে। সুমন কবিরাজ ভাই ওনাকে বিভিন্ন সময় দেখেছেন, তবে ওইভাবে কথা হয়নি তার সাথে। তো সেই লোকটি সুমন কবিরাজকে বলছে যে, তুমি তো আসলে খুব সাহসী একজন মানুষ, তুমি কেন তোমার এই সাহসটাকে কাজে লাগিয়ে নিজেকে আরো ক্ষমতাশালী করছো না? অর্থ, বিত্ত, সম্মান সবই তো তুমি পেতে পারো। তুমি ওই বাতেনের সাথে থেকে এমন কিছু শিখতে পারবা না, তোমার মধ্যে অপার সম্ভাবনা রয়েছে। আমার কথা শোনো, আমি তোমাকে এমন কিছু পরামর্শ দিব, সেই অনুযায়ী যদি কাজ করো তাহলে তুমি অনেক ক্ষমতাশালী হবা। অনেক শক্তিশালী জিন, দৈত্য দানবের মতো যেগুলো জিন রয়েছে, পিশাচ, এগুলো তোমার বশীভূত হয়ে থাকবে। অনেক অসাধ্যকে তুমি সাধন করতে পারবা। ক্ষমতা কে না চায়? যেহেতু তুমি এই লাইনে কাজ করো, অবশ্যই তোমাকে ক্ষমতাশালী হতে হবে, তা না হলে তো অন্য জিনেরা তোমাকে অ্যাটাক করবে, কারণ তুমি জিন ভূত তাড়ানোর কাজ করো। এই সমস্ত কথা শুনে সুমন কবিরাজ ভাইও কনভিন্সড হয়ে যান তার কথায়, যে আসলে তো তাই, আমি কি শিখতেছি এতদিন ধরে, তেমন তো কোনো ক্ষমতা অর্জন করতে পারলাম না। শুধু এই গাছগাছটার কিছু ওষুধ আর হচ্ছে ঝাড়ফুঁক আর টুকটাক জিন ভূত তাড়ানো, এটা দিয়ে তো চলবে না, আরো বড় কিছু হইতে হবে, আমাকে ধনী হইতে হবে। এই যে লোভ, এই লোভটা তার মধ্যে ঢুকিয়ে দিতে সক্ষম হন ওই যে তান্ত্রিক। তখন তিনি বলেন যে, তোমার ফোন নাম্বার দিয়ে দাও, তোমাকে আমি কল দিব, কল দিয়ে তুমি আসো আমার বাসায়। ফোন নাম্বার দেন। বেশ কয়েকদিন পর ওই তান্ত্রিক তাকে ফোন দিয়ে জানেন যে, আজকে রাত্রে তুমি আমার বাসায় আসো, তোমাকে কিছু জিনিস দেখাবো। সুমন কবিরাজ ভাইও বেশ সরল মনে তার বাড়িতে যান। তো দেখেন যে তিনি আগুন টাগুন জ্বালিয়ে বিভিন্ন হাড়, কয়লা, বিভিন্ন পশুর চামড়া, বিভিন্ন পশুর খুলি, মাথার খুলি আর কি, এই সমস্ত জিনিস দিয়ে বিভিন্ন ধরনের তন্ত্রমন্ত্র প্র্যাকটিস করে ওই সুমন কবিরাজ ভাইকে দেখান, এবং উনি বেশ কিছু অদ্ভুত জিনিস দেখান, যার ফলে সুমন কবিরাজ ভাই আরো কনভিন্সড হন। তখন একটা পর্যায়ে ওই কবিরাজ সুমন কবিরাজ ভাইকে বলেন যে, তুমি আমার থেকে আরো অনেক শক্তিশালী হতে পারবা, আমার তো বয়স হয়ে গেছে আর অত সাহসও নাই, কিন্তু আমি চাই যে তুমি এই জিনিসটা শেখো, এই কাজটা করো, অন্তত আমার গ্রামের গৌরব হবা, বা আমাদের অত 10 গ্রামের গৌরব হবা তুমি। তো এইভাবে তাকে বিভিন্ন ধরনের কথা বলে তাকে তো ফুলিয়ে ফাঁপিয়ে সেইভাবে তাকে কনভিন্সড করে ফেলে। সুমন কবিরাজ ভাইও যে কোনো কাজ করতে রাজি হয়ে যান। ওই দিনের মতো বিদায় নিয়ে তিনি ফেরত আসেন। এদিকে কি হয়, পরের দিন সেই বাতেন কবিরাজ সুমন কবিরাজ ভাইকে খবর পাঠান জরুরি ভিত্তিতে তাকে দেখা করার জন্য। তো সুমন কবিরাজ ভাইও বাতেন কবিরাজ সাথে দেখা করতে যান। দেখে যে বাতেন কবিরাজ খুব মুখ ভার করে আছেন, সুমন কবিরাজ ভাইয়ের সাথে ভালো করে কথা বলতে চাচ্ছেন এবং খুব রাগ তার উপরে। তো সুমন কবিরাজ ভাই বলেন যে, আপনার এই রাগের কারণটা কি? তখন ওই বাতেন কবিরাজ বলেন যে, আমার সাথে থাকা জিনেরা আমাকে খবর দিয়েছে যে তুমি যে কাজ করতে যাচ্ছ এটা ঠিক হচ্ছে না, তুমি কালো জাদু শিখতে যাচ্ছ। তোমাকে তো এটা শিখাই নেই, আমি তোমাকে রুকিয়া শিখিয়েছি, আর এই সমস্ত গাছগাছার যে ওষুধ সেগুলো দিয়ে কিভাবে মানুষকে সুস্থ করতে হয় সেই জিনিসগুলো শিখিয়েছি। এই কাজ তো খুব ভয়ানক কাজ, জাহান্নামের কাজ, জাহান্নামে যাওয়ার পথ উন্মুক্ত হয়ে যাবে, এটা তো ঠিক হচ্ছে না, তুমি এই কাজটা করবা না। এখন সুমন কবিরাজ ভাইকে তিনি বুঝান। তো সুমন কবিরাজ ভাই বলেন, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, আর কাজ এগুলো করব না। তো ওই দিনের মতো ওই বাতেন কবিরাজকে বিষয়টা বলে উনি চলে আসেন। কিন্তু চলে আসার পর উনি চিন্তা করেন যে বাতেন কবিরাজ নিজে এত ক্ষমতাশালী তো হতে পারে নাই, তা আমাকে এই কারণে নিষেধ করছে যাতে করে আমি এত ক্ষমতাশালী না হই। তো উনি বিষয়টা আসলে ওইভাবে নেননি, গ্রহণ করেননি বাতেন কবিরাজের কথাগুলো। তিনি উপস্থিত ভাবে তাকে বলে এসেছেন, কিন্তু উনি ভিতরে ভিতরে
ওই তান্ত্রিক যেগুলো বলেছে সেগুলো করতেই উদ্যত হয়ে যান। একবার কি হয়, ওই তান্ত্রিক তাকে জানান যে পাশের এক গ্রামে বা আশেপাশের যদি কোনো গ্রামে কোনো বা দূরে কোথাও হলো কোনো যদি সুইসাইড করা কোনো মেয়ে পাওয়া যায় যে সুইসাইড করেছে, তার লাশের থেকে কিছু কিছু জিনিস নিয়ে আসতে হবে রাতের বেলা, এগুলো খোঁজ খবর রাখতে বলে। তো এই সুমন কবিরাজ ভাই অবতার দিয়ে খোঁজ খবর রাখছেন। একটা পর্যায়ে খোঁজ পেয়েও যান সলিমাবাদ নামে একটা জায়গায় খুব দরিদ্র হিন্দু পরিবারের একটি মেয়ে, একটা কিশোরী মেয়ে সুইসাইড করে। মূলত সেই পরিবারটা ছিল ধোপা পরিবার, সে নিজেও ধূপি ছিল, অভাব ছিল সংসারে খুব, পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে সে সুইসাইড করে। আর ওই পরিবারটি এত দরিদ্র ছিল যে তাকে সৎকার করার জন্য যে খরচ করতে হবে, কাঠ কিনতে হবে, পোড়াতে হবে, এই ধরনের ক্ষমতাও আসলে সেই পরিবারের ছিল না। আর এই কারণে তাকে কবর দেয়া হয়, একটা কবর খুঁড়ে সেখানে একটু বসিয়ে রেখে, ঠিক যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের কবর দেওয়া হয় ঠিক সেভাবে তাকে কবর দিয়ে দেওয়া হয়। মূলত ওই লাশের শরীরের কিছু কিছু অঙ্গ প্রত্যঙ্গ আনার জন্য এই সুমন কবিরাজ ভাই তিনি উদ্যত হন। ইতিমধ্যে কি হয়, ওই যে তান্ত্রিক সে নিজেও খবর পেয়ে যায় কোনো না কোনো ভাবে। কিভাবে খবর পান সেটা সুমন কবিরাজ ভাই বলতে পারেন না, সে ফোন করে জানা যে তোমাদের এলাকার কাছাকাছি একটা জায়গায় একটা মেয়ে মারা গেছে সুইসাইড করে, তো ওই লাশের থেকে আনতে হবে জিনিসপত্র, তো আজকে রাতে তোমার বাসা আমি আসবো, খাওয়া দাওয়া করে দুজনে একসাথে বেরোবো। সুমন কবিরাজ ভাই রাজি হয়ে যান। ওই কবিরাজও সন্ধ্যার পরপরই চলে আসেন। তারপরে খাওয়া দাওয়া করে রাত 10টার বা 11টার পরে বের হয়ে যান। তো দুজনই সেই কবরের কাছে চলে যান। কবরটা আগের থেকেই এই সুমন কবিরাজ ভাই শনাক্ত করে রেখেছিলেন। তো একটা জায়গায় এসে ওই কবিরাজ বলে যে আমি এখন আর যাবো না, তুমি যাও, তুমি যাও, আর যাওয়ার সময় কিন্তু অনেক কথা শুনবা, তোমার পরিচিত লোক মানে যে কণ্ঠ ধরে পরিচিত লোক যারা আছে তাদের কণ্ঠ ধরে তোমাকে ডাকবে। আর এইসব বিষয়ে তো সুমন কবিরাজ ভাই জানাই ছিল, সে কবিরাজ মানুষ, সে জানে না যে রাতের বেলা এইসব কাজ করতে গেলে পরিচিত লোকের কণ্ঠ ধরে ডাকে, পরিচিত লোকের অবয়বে এসে হাজির হয়, এগুলো তো না জানা ছিল। তখন উনি বলছেন ওই তান্ত্রিককে যে এগুলা আমার কাছে পানসে, এগুলা কিছুই না, এগুলো আমাকে বলে লাভ নাই, এসব করে কেউ আমাকে ভয় দেখাতে পারবে না, কি করতে হবে বলেন। তখন বলে যে তুমি ওই কবরটা খুঁড়ে ওই মেয়ের বাম হাতের 5টি আঙ্গুল কেটে নিয়ে আসবা, ধারালো একটা ছুরিও দিয়ে দেন, এবং বলেন যে আর এক হাতের শুধু নখ নিয়ে আসবা আর মাথার চুলের কিছু অংশ কেটে নিয়ে আসবা, জাস্ট এতটুকুই। তো সুমন কবিরাজ ভাই যথারীতি সেখানে যান। ঠিক একই রকম ভাবে পেছন থেকে বিভিন্ন শব্দ কিন্তু তিনি শুনতে পাচ্ছিলেন, কিন্তু এগুলোতে ওনার কোনো ভ্রুক্ষেপই ছিল না, বলে এগুলো শুনে উনি মনে মনে হাসছিলেন যে এগুলো করে আমাকে ভয় দেখানো সম্ভব নয়। তো উনি সেই কবরের কাছে যান, কবর ওটা দেখে ওখান থেকে মাটি সরানো শুরু করেন। তো একটা পর্যায়ে ওই লাশটা বের হয়ে যায়। তো একদিনের ব্যবধানে আসলে কবরটা খোঁড়া হয়েছিল আর কি, এই জন্য লাশের গায়ে কোনো পচনও ধরে নাই, সবকিছু স্বাভাবিক ছিল। তো উনি ওই যখন আঙ্গুল কাটা শুরু করবেন তখন মনে হলো কেউ কানের কাছে ফিসফিস করে বলছে, শোন খুব খারাপ কাজ হচ্ছে, কিন্তু এটা খুব খারাপ কাজ, করিস না করিস না, বাড়ি যা বাড়ি যা, তোর কিন্তু খুব খারাপ হবে, বাড়ি চলে যা। কিন্তু উনি চিন্তা করছিলেন যে এই সমস্ত মায়া জালে তাকে ফেলা সম্ভব নয়, উনি ওনার কাজ করছিলেন এবং উনি চিন্তা করছেন আমাকে আরো ক্ষমতাশালী হতে হবে। উনি যথারীতি সব কাজগুলো করেন, আঙ্গুল কাটেন, আর এক হাতের নখ কাটেন শুধু, তারপর মাথার চুলের কিছু অংশ কাটেন, তারপর আবার কবরটি ঢেকে চলে আসতে যখন যাবেন তখন হঠাৎ করে
দেখেন যে কবরের ভেতর থেকে কেউ তার হাত টেনে ধরেছে। হাতটা ওরকম শক্ত হাত না, মনে হচ্ছে একটা নরম হাত বা মেয়েলি হাতই হবে, এবং বলছে রেখে যা, রেখে যা, এগুলো রেখে যা, নিস না, এই কাজ করিস না, খুব খারাপ কাজ। তো উনি ওনার মতো করে রিচুয়াল শুরু করেন এবং হাত ছাড়িয়ে নেন। ছাড়িয়ে নিয়ে ওই কবরের উপর মাটি দিয়ে উনি ওনার মতো করে আগাতে থাকেন। বেশ দূরে ওই কবিরাজ অপেক্ষা করছিল। ওই কবিরাজের সাথে দেখা হয়। কবিরাজ বলে, তুমি কি সবগুলো কাজ করতে পারছো? বলে, হ্যাঁ করতে পারছি। বলে, দাও আমার কাছে সব জিনিসগুলো দিয়ে দাও। উনি সরল বিশ্বাসে সেই জিনিসগুলো তাকে দিয়ে দেন। যখন দিয়ে দিয়েছেন তখন কবিরাজ বলে যে এটাই ছিল সবচেয়ে কঠিন কাজ, আর যে কাজগুলো আছে ওগুলো খুব সহজ, ওগুলো আমি আমার মতো করে নিব, আমি তোমাকে ডাকবো পরে, তারপর তোমাকে আরো অনেক কিছু শিখিয়ে দেবো, এবার বাড়ি চলে যাও। তো সুমন কবিরাজ ভাই ওই রাত্রে বাড়ি চলে আসেন। প্রতিমধ্যে তেমন কোনো সমস্যা হয়নি। এর পরের দিন থেকে সুমন কবিরাজের শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকে। উনি শরীরে জোর পান না, শরীর খারাপ হয়ে যেতে থাকে। উনি বেশ উঁচু লম্বা, সুঠাম দেহী, খুব সুদর্শন একজন পুরুষ মানুষ। তো উনি আস্তে আস্তে অসুস্থ হয়ে যেতে লাগছিলেন। ওনার বাড়ির পাশে একটা খাল রয়েছে, সেই খালের ধারে বড় একটা হিজল গাছ রয়েছে। ওই ঘটনার পরের দিন রাতের বেলা ওই হিজল গাছের ওখানে কান্নার আওয়াজ শোনা যেত। আর কোন শক্ত কোনো কিছুর উপরে যে মানুষ কাপড় ধোয় না, অনেক সময় কাপড় আশ্রায়, তো এরকম কাপড় আশ্রানোর শব্দ শোনা যেত এবং মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ শোনা যেত। এরকম উনি টানা 10 দিন শুনেছিলেন। তো 10 দিন পর আর কিছু শোনেন না। এরপরে কি হয়, উনি ভর দুপুর বেলা গোসল করতে যান, ওই খালের পাড়ে গোসল করতে যান। তো গোসল করে ফেরত আসার সময় ওনার মনে হলো ওনার পেছনে কেউ হেঁটে আসছে, কিন্তু উনি পেছন দিকে তাকান না। উনি জানেন যে এই টাইপের সমস্যা হতেই পারে। পেছন দিকে না তাকিয়ে উনি বাড়িতে চলে আসেন। এটা কিন্তু একদম দিনের বেলা হচ্ছে। উনি যখন বাড়িতে এসেছেন তখন উনি পেছন দিকে ঘুরে তাকান। ঘুরে তাকিয়ে দেখেন একটা কালো অবয়ব, চেহারা ভালো বোঝা যাচ্ছে না, সেটির সাথে সাথে এসে ওই সুমন কবিরাজ ভাইকে চেপে ধরে, জড়িয়ে ধরে সজোরে আছাড় মারে উঠোনে, এবং সেখানে ধস্তাধস্তি চলতে থাকে। এদিকে দিনের বেলা বাড়িতে তো লোকজন রয়েছে, তারা চিন্তা করে কি সুমন হঠাৎ করে এভাবে পড়ে গেল কেন। তারা কিন্তু কিছু দেখছে না, তারা শুধু সুমন ভাইকে দেখছে। তারা দ্রুত চলে আসে এবং বলে, কিরে সুমন, কি হয়েছে? তখন সুমন কবিরাজ ভাই দেখে যে ওই অভাবটি তাকে ছেড়ে দিয়ে অদৃশ্য হয়ে চলে গেল। এরপরে সুমন কবিরাজ ভাই ওই যে বাড়ি, ওনার যে বাড়ি এবং আশেপাশে চারদিকে বন্ধ দেন। এরপরে বাড়ির ওই সমস্যা কমে যেতে থাকে।